আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এই টেক্সট বুক দেয়া আছে, বাট টেক্সট বুক পড়ে আসলে খুব বেশি লাভ হবে না। মানে যদি খুব বেশি ভালো ইংলিশ না বুঝতে পারো, কারণ টেক্সট বুকে আসলে অনেক ওরকম ডিটেইলড আমি কিছু দেখি নাই, যদিও এখন আমি ওইভাবে টেক্সট বুক দেখি নাই, জাস্ট চ্যাপ্টারই দেখছি। তোমরা চাইলে কেউ পড়তে পারো। আর নর্মালি হচ্ছে স্লাইড দেয়া আছে আমাদের, ঠিক আছে, ক্লাসরুমে যে মিট স্লাইডস গুলো দেয়া আছে, যে চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2, মেবি এটা চ্যাপ্টার 3 হবে, এটা চ্যাপ্টার 4 আই থিংক, এই দুইটা, যে কোনো একটা 3 যে কোনো একটা 4। তো সাজেশন তো তোমাদের কাছে আসি। ইন্ট্রোডাকশন মানে চ্যাপ্টার 1 থেকে কি থাকবে সেটা হচ্ছে শুধু একটাই, গোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর গোল কি, ঠিক আছে, এটার উদ্দেশ্য কি, এটার হ্যান ত্যান এইসব কিছু। এটা এই যে গোল অফ এআই। সো গোল অফ এআই বলতে গোল অফ এআই রিলেটেড যা আছে টুকটাক যে থিওরি যেগুলো আছে সেটা এখান থেকে পড়ো বা বই থেকে বা অনলাইন থেকে পড়ো। গোল অফ এআইটা পড়লেই হবে। আর হচ্ছে চ্যাপ্টার 2 থেকে হচ্ছে, এই চ্যাপ্টার 2টা আমাদের পড়তে হবে ওখানে। আচ্ছা, সাজেশনটা কই আছে দাঁড়াও। একটু। আচ্ছা, সাজেশনটা তো পাওয়া গেছে সবাই অবশ্য। পিস মডেল আছে। যে পিস মডেল বলতে হচ্ছে এক এক করে নিচে গেলেই সব পাবা, সমস্যা নেই। এজেন্ট, এনভায়রনমেন্ট এগুলোর অভাব নাই। এই ডেফিনেশন গুলো পড়ে নিও। এজেন্ট কি, এনভায়রনমেন্ট কি, এগুলা। পিস মডেল, পিস মডেল মানে হচ্ছে তোমাকে হচ্ছে একটা এজেন্ট দেয়া থাকবে, সেই এজেন্টের তুমি চারটা জিনিস বের করবা। এই যে পিস বের করবা, পিইএএস। পি মানে হচ্ছে পারফরমেন্স মেজার, ই মানে হচ্ছে এনভায়রনমেন্ট, এ মানে হচ্ছে অ্যাকচুয়েটরস, আর এস মানে হচ্ছে সেন্সরস। তো প্রতিটা এজেন্টের ক্ষেত্রে এই চারটা জিনিস হচ্ছে তুমি বের করবা। যেমন এখানে এক্সাম্পল দেয়া আছে, একটা এজেন্ট দিয়ে দিছে মেডিকেল ডায়াগনোসিস সিস্টেম। এই মেডিকেল ডায়াগনোসিস সিস্টেমের হচ্ছে তোমার পারফরমেন্স মেজার কি হতে পারে, এনভায়রনমেন্ট কি কি, অ্যাকচুয়েটরস কি কি, সেন্সরস কি কি, এই জিনিসগুলা। তো এখানে কয়েকটা আছে, পার্ট পিকিং রোবট, এরকম তিন চারটা চার পাঁচটা এক্সাম্পল দেয়া আছে। সো অনলাইনে বা ইউটিউবে ঘাটাঘাটি করলে আরো কিছু পাবা। সো হচ্ছে এগুলো বিষয়গুলো একটু ভালো করে দেখবা, যে পারফরমেন্স মেজার কি হইতে পারে যে কোনো কোনো কিছুর জন্য, এনভায়রনমেন্টটা কি, তার আশেপাশের পরিবেশ বা কাদের দ্বারা সে ইউজ হয়, এই জিনিসগুলো দেখবা। অ্যাকচুয়েটরস হচ্ছে তোমার ধরো পার্ট, বা যে পার্ট গুলোর মাধ্যমে সে কাজ করে, ঠিক আছে। যদি একটা, তুমি যেটা একটা মানুষকে যদি এজেন্ট হিসাবে ধরো, তাহলে মানুষের অ্যাকচুয়েটর কি হবে, এই যে হাত পা চোখ নাক কান, তাই না, এগুলো। গাড়ির চিন্তা করলে কি হবে, এই যে গাড়ি মনে হয় একটা আছে, আচ্ছা, থাকলে থাকুক সমস্যা নেই। ওটা হচ্ছে তোমারই হবে, ধরো কার আছে, আচ্ছা জানি না। তো কার থাকলে কি হবে, ধরো স্টিয়ারিং আছে, এক্সিলেটর, ব্রেক, ঠিক আছে, লাইটস, ঠিক আছে, গ্লাস, এইসব জিনিস যেগুলোর মাধ্যমে হচ্ছে কারটা চলে বা কাজ করে, এরকম। সেন্সর গুলো কি কি, এগুলো একটু ঘাটাঘাটি করলে তোমরা পারবা, যেহেতু থিওরি এখানে বুঝার থেকে বুঝে বুঝে নিজের পড়াটা বেশি ইম্পর্টেন্ট। তো এই পিস, যে কোনো এনভায়রনমেন্ট এজেন্ট তোমাকে দিয়ে দিবে, সেখান থেকে চারটা জিনিস তোমার বের করতে হবে, পিইএস, পারফরমেন্স মেজার, এনভায়রনমেন্ট, অ্যাকচুয়েটর, সেন্সর। সো এই একটা, এই এক টাইপের প্রশ্ন থাকতে পারে। এখানে এনভায়রনমেন্ট টাইপ দেয়া আছে, টাইপ গুলো একটু মুখস্থ করে নিবে আর কি, নামগুলো। এজেন্ট টাইপ, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এজেন্ট টাইপ, চার ধরনের এজেন্ট আছে আমাদের, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে বলা যায় প্রশ্ন আসবেই, ঠিক আছে। মানে চ্যাপ্টার 2 থেকে আসবে, আর মানে চ্যাপ্টার 2 থেকে আসলে আসলে মানে এটা আসবেই। সো এজেন্ট সেখানে থাকবে, চার ধরনের এজেন্ট আমাদের আছে। এই যে সিম্পল রিফ্লেক্স এজেন্ট, কোন এজেন্ট কিভাবে কাজ করে, এখানে হয়তো খুব বেশি ডিটেইল লেখা নাই, টুকটাক লেখা আছে। এটা ঘাটাঘাটি করলে আরো জানতে পারবা, বা হচ্ছে ইউটিউবেও হোপফুলি থাকতে পারে যে কোন এজেন্ট কিভাবে কাজ করে। মডেল বেসড এজেন্ট, একটা থেকে একটা ভালো, আগেরটা থেকে এটা ভালো আর কি, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে গোল বেসড এজেন্ট। এক এক ধরনের এজেন্ট এক এক ধরনের কাজ বলতে একই কাজই তারা হয়তো বা করে, একটু আপডেটেড ওয়েতে আর কি, ঠিক আছে, একটু ভালোভাবে করে আগেরটার তুলনায় পরেরটা। সো চার ধরনের এজেন্ট আছে এখানে। ইউটিলিটি বেসড এজেন্ট, এই চার ধরনের এজেন্ট চিত্র সহকারে, চিত্র সহকারে ভালো করে এগুলো পড়বা। যে প্রথমে হচ্ছে এজেন্টের কথা বললে, ধরো তুমি হচ্ছে আহ এই কি যেন বলে, এজেন্ট কাকে বলে, ফার্স্ট এরকম একটা ডেফিনিশন দিতে পারো।
তারপরে হচ্ছে এজেন্টের ডায়াগ্রাম দিবা, এবং ডায়াগ্রামের পরে এই এজেন্টটা কিভাবে কাজ করে, ঠিক আছে, সেই এক্সপ্লেনেশনটা তোমার লিখতে হবে যে কিভাবে হচ্ছে সে কাজগুলো করে। তারপর হচ্ছে ডিফারেন্স চাইতে পারে, যে কোনো দুইটা এজেন্টের মাঝে ডিফারেন্স কি, ঠিক আছে, বা তুমি হচ্ছে একটা এজেন্ট, তোমাকে একটা এজেন্টের কথা বললো যে তুমি হচ্ছে ধরো এটা হচ্ছে ইউটিলিটি বেসড এজেন্ট, তোমার একটা হচ্ছে গোল বেসড, আর সেকেন্ডটা হচ্ছে মডেল বেসড। তোমাকে বললো হচ্ছে মডেল বেসড এজেন্টের মাধ্যমে তুমি কাজ টাজ করলা, এটাকে আরো ভালোভাবে করার জন্য তুমি কোন এজেন্ট ইউজ করতে পারো। সো মডেল বেসড এর থেকে কি হবে, এই যে গোল বেসড যেটা আছে এটা ভালো, আবার হচ্ছে ইউটিলিটি বেসড এটা ভালো। সো তখন তুমি এগুলো বলতে পারো যে ভালোর জন্য হচ্ছে এগুলো ইউজ করবা। তো কেন ইউজ করবা, ইউটিলিটি বেসড এজেন্ট কেন ইউজ করবা, এটা অ্যাডভান্টেজটা কি, অন্যগুলা ইউজ না করে এইটা ইউজ করলে এমন কি বেনিফিট তুমি পাবা যার কারণে এইটা ইউজ করবা। এই যে জিনিসগুলো আর কি, মানে এই জিনিস এই প্রশ্নগুলা নিজের 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 মধ্যে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর আনসার গুলা খুঁজবা। তাহলে আসলে এক্সামে যেভাবেই প্রশ্ন করুক না কেন এজেন্টের বিষয়, কোন এজেন্ট ইউজ করবা, কেন ইউজ করবা, এইটা ইউজ করলে তোমার বেনিফিটটা কি, ঠিক আছে, ওইটা ইউজ না করে কেন এটা ইউজ করলা, এটা কি অ্যাডভান্টেজ হিসেব করলে কিন্তু হয়ে যায়, তাই না, যে ওইটার বেনিফিট বা সুবিধাগুলো কি কি, আর এইটা থেকে আমি কি সুবিধা পাচ্ছি। সো এখানে আমি বেশি সুবিধা পাচ্ছি, বা কাজটা ভালো করে হচ্ছে, অ্যাকুরেটলি হচ্ছে, এফিসিয়েন্সি বেশি, এরকম হাবি যাবে অনেক কিছু আছে, এই জন্য হচ্ছে আমি এটা ইউজ করতেছি। তো এরকম ভাবে আর কি এই জিনিসগুলো পড়বা। সো এজেন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, 4 ধরনের এজেন্ট আছে, ডায়াগ্রাম শিখবা এবং এজেন্ট গুলো কিভাবে কাজ করে তার সাথে সাথে ডিফারেন্স, অ্যাডভান্টেজ, বেসিক জিনিস যেগুলো আছে এগুলো শিখবা। সো এখান থেকে, হ্যাঁ বলো। অন করা থাকুক, অন করা সমস্যা নাই, এটা আমি এখান থেকে না বাদ দিয়ে দিই, আনপিন করে দিই, আনপিন করলেও যাইবে না নাকি। ওকে, তো হচ্ছে কি মেসেজ দিছে, ওকে, তাহলে হচ্ছে এজেন্ট গুলো ভালোভাবে পড়বা। আর পিস মডেল মানে হচ্ছে তোমাকে একটা এজেন্ট দেয়া থাকবে, সেই এজেন্টের ওই যে পিইএএস এই 4টা হচ্ছে তোমার যে প্যারামিটার আছে, এই 4টা হচ্ছে, বা অথবা তুমি ক্যারেক্টারিস্টিক যাই বলো না কেন, প্রতিটা এজেন্টের ক্ষেত্রে এই 4টা জিনিস কি কি হইতে পারে সেটা বের করবা। এই জিনিসগুলো মেবি আছে, এজেন্ট টাইপ কয় ধরনের এজেন্ট, ওই যেটা বললাম আর কি। তাহলে এই হলো চ্যাপ্টার 1 আর 2 গেল। সো চ্যাপ্টার ওয়ানের মধ্যে শুধু একটা টপিকই ছিল, গোল অফ এআই। চ্যাপ্টার 2 এর মধ্যে তো আমরা দেখলাম এজেন্ট, পিস, ঠিক আছে, মডেল টডেল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট বেশি। এরপরে আসি হচ্ছে চ্যাপ্টার 3 বা চ্যাপ্টার 4 বা 3 যেটাই হোক, মেবি চ্যাপ্টার 3 হবে। চ্যাপ্টার 3 থেকে হচ্ছে আমাদের মূলত অ্যানালিটিক্যাল বিষয়গুলো, মানে চ্যাপ্টার 3 এবং 4 এই দুইটা চ্যাপ্টারই হচ্ছে আমাদের অ্যানালিটিক্যাল বিষয়। এগুলোর সাথে আমরা মোটামুটি হ্যাবিচুয়েটেড, বিশেষ করে বিএফএস, ডিএফএস, এই দুইটা আমরা অনেক আগে থেকেই আসলে করছি, ডিসক্রিট ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম, সব ক্ষেত্রে এগুলো করছি। সমস্যাটা হচ্ছে যে রিপ্রেজেন্টেশনটা আলাদা। আগে আসলে আমরা ইউটিউব থেকে সার্চ দিয়ে যেভাবে হচ্ছে বিএফএস ডিএফএস শিখছি, শেখার পরে যেভাবে হচ্ছে আমরা আনসারটা লিখে দিছি, এখন আসলে ওইভাবে না, এখন হচ্ছে লেখার ওয়েটা আলাদা, ঠিক আছে, আমাদের একটা আলাদা ভাবে টেবিল করে সাজিয়ে হচ্ছে সেটাকে লিখতে হবে। তো কনসেপ্ট সেই আগেরটাই, কিন্তু রিপ্রেজেন্টেশনটা আলাদা হওয়ার কারণে আমাদের একটু আলাদা ভাবে হচ্ছে তখন থিঙ্কিং করা লাগে আর কি। আর নতুন করে আসে হচ্ছে আইডিএস, ঠিক আছে, ইটারেটিভ ডিপেন্ড, কি জানো, ডিপেন্ডিং সার্চ মেবি, এরকম কিছু একটা, এটা আমাদের নতুন, এটা আমরা আগে পড়ি নাই। তারপর হচ্ছে ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ, এটা পুরোপুরি নতুন না, কিছুটা পুরাতন, মানে কিছুটা পুরাতন বলতে এই টাইপের আমরা হচ্ছে আগে করছিলাম, প্রিমস, ক্রুশকাল, ওই টাইপের, যদি এগুলো আসলে কারো মনে নেই, মনে থাকারও কথা না, বাট দেখলে মনে পড়বে। সো আলটিমেটলি এই স্লাইড থেকে বা এই চ্যাপ্টার যেটাই বলো না কেন, এখান থেকে হচ্ছে আমরা 4টা হচ্ছে দেখবো, অ্যালগোরিদম দেখবো, বিএফএস, ডিএফএস, আইডিস এবং হচ্ছে ইউসিএস। তো আইডিসটা একটু নতুন, একটু ক্যাচাল টাইপের, ভালো করে বুঝতে হবে। ইউসিএস, বিএফএস, ডিএফএস এগুলো হয়তো বা তোমরা ইজিলি বুঝে যাবে আর কি, মানে একবার দেখাইলে বুঝে যাবা। তো এই 4টা অ্যালগোরিদম দেখবো এই চ্যাপ্টার থেকে, আর পরের চ্যাপ্টারে আছে 3টা অ্যালগোরিদম, এই টোটাল 7টা অ্যালগোরিদম আমরা দেখবো। তো আমরা হচ্ছে এই যে এটা কিন্তু শুরু করি নাই, মনে রাখবা এই এই স্লাইড থেকে, এই যে এই স্লাইড থেকে কিন্তু আমরা সরাসরি যে 4টা শিখতেছি ওই 4টায় চলে যাই, বাকি জিনিসগুলোকে আপাতত না দেখি আমরা, ঠিক আছে। এই যে ডেপথ ফার্স্ট সার্চ, উপরে আছে মেবি বিএফএস, ঠিক আছে, বিএফএস, ব্রেথ ফার্স্ট সার্চ, এটা দেখবো। এইসব থিওরি টিউরি এত কিছু পড়া লাগবে না, অ্যালগোরিদম তো এখান থেকে ওইরকম বেশি থিওরি আসবে না, জাস্ট যেসব প্রশ্ন আসবে ওগুলো হচ্ছে তুমি
হচ্ছে যে করলে, ট্রাভার্স করলে বা ট্রির মেকানিজমটা বুঝলে ওগুলো তুমি নিজেই লিখতে পারবা। ওগুলোর জন্য হচ্ছে আলাদাভাবে থিওরি পড়ে কোনো লাভ নেই। এই বেসিক জিনিসগুলো পড়বা, যে হচ্ছে ডিএফএস কি ইউজ করে। দেখো এখানে কি লেখছে, ডেপথ ফার্স্ট সার্চ, আর এখানে লেখা রাখছে বিএফএস, এখানে ডিএফএস হবে, এরকম কিছু মিস্টেক আছে এই স্লাইডে। পরের স্লাইডেও দেখলাম ভালো কয়েক জায়গায় আর কি ভুল আছে আর কি, এগুলো হয়তো বা টাইপ মিস্টেক। তো হচ্ছে এই জিনিসগুলো পড়বা, যে হচ্ছে বিএফএস কোন ডাটা স্ট্রাকচার ইউজ করে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিএফএস কোন ডাটা স্ট্রাকচার ইউজ করে, কিউ নাকি স্ট্যাক, এই বেসিক হালকা পাতলা জিনিস আর কি, এক কথার উত্তর যেগুলো ওগুলো। আচ্ছা, তো প্রথমে আমরা একটা ট্রি দিয়ে আমি তিনটা বুঝাই, তাহলে আই থিঙ্ক বুঝতে সুবিধা, এবং স্লাইডেও এইভাবেই আছে। কই যেন ট্রিটা, এই ট্রিটা না? আচ্ছা, এটা কিন্তু আমি কাইটা নেই, কারণ এখানে আনসার গুলো এমন ভাবে লেখা, আনসার দেখে বুঝাইলে আসলে ভালো বুঝবে না। ওকে। আচ্ছা, আরে কই, ওকে। যেহেতু হচ্ছে আমার লিখতে হবে, আমি একটা ভালো আইডিয়া পেলাম। আমার মনে হলো যে আমি তো আসলে ওয়ার্ডেই লিখতে পারি, মানে শুধু শুধু হাতে মাউস দিয়ে কেন লিখতেছি, যেহেতু টেবিল করতে হবে, সো ওয়ার্ডই করাই ভালো। তাহলে এটা হচ্ছে তোমাদের ধরো ট্রি দেয়া আছে, সো এটা হচ্ছে আই, N1 N2 N3, এটা হচ্ছে N11 12 13 21 22 23 31 32 33, নিজেদের মতো করে দিছে। ABCD এগুলো থাকতে পারে। আচ্ছা, এখানে হচ্ছে একটা জিনিস আছে, যে এই বি এবং ডি, ঠিক আছে। বি মানে হচ্ছে আসলে ব্রাঞ্চিং, ব্রাঞ্চিং ফ্যাক্টর আর কি। আর ডি মানে হচ্ছে ডেপথ, ঠিক আছে, মানে একটা ট্রি বা গ্রাফের ডেপথ কত। সো ডি সবসময় শুরু হয় হচ্ছে জিরো থেকে, লেভেলের মতো, লেভেল ডেপথ বলতে গেলে একই জিনিসই আর কি। তো লেভেল যেমন জিরো থেকে শুরু হয়, ডেপথ হচ্ছে জিরো থেকে শুরু হয়, তার মানে আমাদের রুটের ডেপথ থাকবে হচ্ছে জিরো। তার মানে এই যে আই, এটা হচ্ছে জিরো, ডি এর ভ্যালু জিরো। পরের যে চাইল্ড মানে আই এর যে চাইল্ড গুলা থাকবে, সেটা হচ্ছে কি ডি এর ভ্যালু ওয়ান। আবার এই চাইল্ডের যে পরের চাইল্ড গুলো আছে, এটা হচ্ছে কি ডি এর মান টু। এদের যদি আবার চাইল্ড থাকতো, সেক্ষেত্রে ডি এর মান হতো থ্রি, এরকম করে। সো এক্সামে তোমাকে ডি বলে দিল বা না দিলে, তুমি ট্রি দেখেই বুঝতে পারবা যে তোমার ট্রিতে কয়টা লেভেল আছে। এই হচ্ছে একটা লেভেল, এই হচ্ছে একটা লেভেল, এই হচ্ছে একটা লেভেল, তিনটা লেভেল, ঠিক আছে। সো তিনটা লেভেল হলে ডি এর ভ্যালু কত হবে, তিন। এগুলো জিজ্ঞাসা করবে না আর কি। ওকে, সো এখানে সরি, ডি এর ভ্যালু তিন না, দুই, মানে জিরো থেকে শুরু, জিরো ওয়ান টু, টু হবে আর কি। ওকে। আর বি মানে হচ্ছে ব্রাঞ্চিং ফ্যাক্টর। ব্রাঞ্চিং ফ্যাক্টর মানে হচ্ছে আলটিমেটলি কোনো একটা প্যারেন্টের কতগুলো চাইল্ড আছে, ঠিক আছে, সেই চাইল্ড সংখ্যাকে প্যারেন্ট সংখ্যা দিয়ে ভাগ দেওয়া। মানে ধরো আমি যদি এই প্যারেন্টের চিন্তা করি, এই আই হচ্ছে একটা প্যারেন্ট, সেই প্যারেন্টের চাইল্ড আছে তিনটা, N1 N2 N3, মানে ডিরেক্ট চাইল্ড, নাতিপুতি না, ঠিক আছে। তো ডিরেক্ট চাইল্ড আছে তিনটা। সো এই তিন রে তুমি, এই রুট আছে কয়টা, একটা, মানে প্যারেন্ট হচ্ছে একটা, তার মানে থ্রি ডিভাইডেড বাই ওয়ান। তার মানে এই লেভেলের ক্ষেত্রে, এই জিরো লেভেলের ক্ষেত্রে আমার বি এর ভ্যালু হবে কত, থ্রি, থ্রি ডিভাইডেড বাই ওয়ান। আবার তুমি হচ্ছে এই লেভেলের ক্ষেত্রে যদি চিন্তা করো, ঠিক আছে, এই লেভেল, সরি, ডি হচ্ছে যেখানে ধরো তোমার টু, এখানে যদি চিন্তা করো, তাহলে এখানে চাইল্ড আছে টোটাল তিন তিন নয়টা। আর এই চাইল্ডের প্যারেন্ট আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে নাইন ডিভাইডেড বাই থ্রি। এইভাবে আসলে বি এর ভ্যালু বের করা যায়। তো বি এর ভ্যালুটা বের করতে গেলে আমাদের হচ্ছে কি এরকম লেভেল ওয়াইজ বের করতে হয়, মানে এইটা নিয়ে, মানে এই প্যারেন্ট এবং তার চাইল্ড, এদের জন্য একটা বি বের হবে। আবার এই তিনটা প্যারেন্ট এবং তাদের চাইল্ডের জন্য কি আর একটা বি বের হবে, এরকম। তারপর যদি তোমাকে এভারেজ ব্রাঞ্চিং ফ্যাক্টর বের করতে বলে বা এভারেজ বি বের করতে বলে, তখন কি করবা, যতগুলা বি আমরা পাইছিলাম সেই সবগুলা বি যোগ করে লেভেল দিয়ে ভাগ দিবা। মানে এখানে আমাদের লেভেল কয়টা, জিরো ওয়ান টু, বা ডেপথ কয়টা, টু, ডেপথ লেভেল যাই বলি না কেন, টু।
তাহলে দুইটা হচ্ছে 0 1 2, দুই হচ্ছে আমাদের ডেপথ সংখ্যা বা লেভেল সংখ্যা। আর আমাদের এখানে বি পাবো কয়টা, এই প্যারেন্ট এবং তার চাইল্ড এদের জন্য একটা বি, এই প্যারেন্ট এবং এদের চাইল্ড এদের জন্য কি দুইটা বি। তার মানে আমি দুইটা বি পাবো, দুইটা বি যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেবা, তাহলে হবে কি এভারেজ ব্রাঞ্চিং ফ্যাক্টর। আই থিঙ্ক বলবে না এগুলো, আমি জাস্ট জানানোর জন্য বলে দিলাম, বাই চান্স যদি বলে দেয়, কারণ এই এক্সামে অনেক অনেক কিছু আসলে আনএক্সপেক্টেড হইতেছে, কোথায় কি চাইয়া বসে এর কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, তো ধরো এই হচ্ছে ট্রি, এই ট্রির ক্ষেত্রে এখন আমরা হচ্ছে বিএফএস, ডিএফএস এবং আইডিএস এই তিনটাকে হচ্ছে আমরা ইমপ্লিমেন্ট করব, তিনটা অ্যালগরিদম। তো আমাদের হচ্ছে একটা টেপ, আচ্ছা এটাকে আমি সেভ করে নেই। কি লিখবো এটা, ওকে। তো প্রথমে হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেশনটা কিভাবে করতে হবে, প্রথমে হচ্ছে আমরা একটা টেবিল বানাবো। সো প্রথমে, আচ্ছা প্রথমে ধরো হচ্ছে আমরা ধরো বিএফএস করি, বিএফএস করি। সো বিএফএস এর ক্ষেত্রে ফার্স্টে কি করব, আমরা হচ্ছে একটা টেবিল বানাবো। টেবিলে হচ্ছে দুইটা থাকলে হবে, হ্যাঁ দুইটা থাকলে হবে। আর রো, কলাম, রো কতগুলো থাকবে জানি না, আপাতত আমি এতগুলো নিয়ে নিলাম। ওকে, এটাকে আমি একটু কপি করে নেই, কারণ সবগুলোর জন্য বানাইতে হবে তো। আচ্ছা, এটার জন্য হচ্ছে তিনটা থাকবে, এটা আমি কেটে দিই। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বিএফএস করব। তো বিএফএস এর ক্ষেত্রে ফার্স্টে কি করব, ফার্স্টের কলামটা হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ভিজিটেড, আর সেকেন্ডটা থাকবে হচ্ছে ধরো নোড লিস্ট অথবা লিস্ট, যাই লেখো একই কথা, নোড লিস্ট লেখো অথবা লিস্ট লেখো একই কথা, ঠিক আছে। এখানে আরো কিছু লাগবে, একটু বড় করে নিই আমি। দূর, বেশি বড় হয় না একসাথে, এই তো বড় হয়েছে, ওকে। তাহলে বিএফএস এর ক্ষেত্রে ফার্স্টে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে একটা, ফার্স্ট কলামটা থাকবে হচ্ছে ভিজিটেড কলাম, মানে আমরা কোন কোন নোড গুলোকে ভিজিট করলাম সেটা, আর সেকেন্ডে হচ্ছে নোড লিস্ট। ওকে, তো ফার্স্টে আমাদের লিখতে হবে লিস্ট, মানে যদিও এটা হচ্ছে আমাদের ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, বাট আলটিমেটলি আমাদের আগে লিখতে হবে নোড লিস্ট, নোড কয়টা আছে সেই লিস্টটা লিখে তারপরে সেই লিস্ট দেখে দেখে হচ্ছে আমরা ভিজিট করব। সো ধরো আমাদের শুরু করতে হবে কি রুট থেকে, তার মানে রুটে হচ্ছে আমাদের নোড আছে কি একটা, রুট তো সবসময় একটাই হয়, তার মানে প্রথম নোডটা হবে হচ্ছে আই, লিখলাম আই। আই লেখার পরে এরপরে কি করব, এই আই আছে লিস্টে, এখন আই কে হচ্ছে আমরা ভিজিট করব। তাহলে ভিজিটের এখানে কি লিখবো, আই লিখবো, আই কে ভিজিট করলাম। আই কে যদি আমি ভিজিট করি, তাহলে আমি কাকে কাকে পাবো, আই কে ভিজিট করলে আই এর চাইল্ড গুলো পাবো, তাহলে চাইল্ড আছে কি n1 n2 n3, এই তিনটা হচ্ছে চাইল্ড। এখন নোড লিস্টে তাহলে লিখবো এই আই ভিজিট করলাম, আচ্ছা বড় হচ্ছে, আচ্ছা সব আমি হচ্ছে কাজ করি, সব ক্যাপিটালই লিখি, তা না হলে ক্যাপিটাল স্মল। ওকে, তাহলে আমাদের আই ছিল নোড লিস্ট, প্রথমে আমরা নোড লিস্ট লিখলাম এখানে, যে রুট থেকে শুরু করলাম, নোড আছে একটা সেটার নাম আই। তো আইটাকে হচ্ছে আমরা এখন কি করব, ভিজিট করব। তো এখানে ভিজিটেড লিস্টে আই লিখলাম। তো আই কে ভিজিট করে আমরা যেটা পেলাম সেটাকে হচ্ছে আমরা এই নোড লিস্টের মধ্যে লিখব। তো আই কে ভিজিট করে পাইছি হচ্ছে কি আমরা n1 n2 n3 এই তিনটা পাইছি, ঠিক আছে। তার মানে এখানে লিখবো হচ্ছে কি n1 n2 n3। আচ্ছা, এখানে ক্যাপিটাল লেটার, এখানে স্মল, বাট ওইটা আর কি অ্যাভয়েড করো, তা নাহলে এখানে মানে একটা ক্যাপিটাল একটা স্মল এরকম হয়ে যায় আর কি, যাক। তাহলে আই কে ভিজিট করে আমরা তিনটা পাইলাম, n1 n2 n3। আমি হচ্ছে লেফট টু রাইটে হচ্ছে ট্রাভার্স করছি n1 এ, মানে তোমরা যদি কেউ চাও রাইট থেকে লেফটে আসবা সমস্যা নাই, n3 n2 n1 এভাবে যদি আসো সমস্যা নেই, বাট নর্মালি সুবিধার জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে লেফট টু রাইট করি। আর এখানে কোনো ওয়ার্ড আর বলা নাই যে তোমার হচ্ছে
লেফট টু রাইটই করতে হবে বা রাইট টু লেফটই করতে হবে, এরকম কিছু বলে না। এই জন্য আমি রাইট চাইল্ড থেকে শুরু করলাম, লেফট চাইল্ড থেকে, লেফট এইটা, তারপর এটা, তারপর এটা, এভাবে লিখলাম। এখন আমার নোট লিস্টে তিনটা আছে, N1 N2 N3। তো ফার্স্টের যেটা আছে N1, এটাকে হচ্ছে আমরা ভিজিট করব। তাহলে ভিজিট করলে এটাকে আমি ভিজিটেড লিস্টে লিখলাম। লেখার পরে তাহলে N1 কে যদি আমি ভিজিট করি তাহলে আমি কি পাবো? এই যে N1 কে ভিজিট করলে N11 N12 N13 এই তিনটাকে আমরা পাবো। এখন কথা হচ্ছে এই তিনটাকে আমরা কোথায় লিখবো? দেখো আমি কিন্তু এই লিস্ট থেকে শুধুমাত্র N1 কে ভিজিট করছি, N2 আর N3 কিন্তু বাকি আছে, ওগুলোকে এখনো ভিজিট করি নাই, ওরা লিস্টে আছে। এখন এই দুইটা তো আমার নিচে লিখতেই হবে। এখন কথা হচ্ছে এই তিনটা কি আমি এই দুইটার আগে লিখবো নাকি পরে লিখবো? সো বিএফএস এর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে এই যে নতুন যে তোমার ইগুলো আসবে, নোটগুলো আসবে, সেই নোটগুলো হচ্ছে পিছনে বসাবা পরে। ঠিক আছে, পিছনে বলতে তোমরা আবার সামনে, মানে পিছনে বলতে পরে বসাবা। ঠিক আছে, তাহলে আমি N1 কে ভিজিট করলাম, N1 কে ভিজিট করে 11 12 13 পাইলাম। এই 11 12 13 লেখার আগে N2 আর N3 আগে আমি লিখে নিব, কারণ এই দুটো আমার আগে থেকে ছিল। তাহলে N2 N3 আগে লিখলাম, তারপরে হচ্ছে N1 ভিজিট করার পরে যেটা পাইলাম N11 N12 N13 এই তিনটা লিখলাম। ঠিক আছে, তো ডিএফএস আর বিএফএস এর রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই একটা জিনিস আলাদা। বিএফএস এর ক্ষেত্রে আমরা নতুন যে নোটগুলো আসে সেই নোটগুলোকে আমরা পরে লিখি, আর ডিএফএস এর ক্ষেত্রে এই নোটগুলোকে আমরা আগে লিখি। এখানে স্ট্যাক কিউ এর বিষয় আছে, বাট অনেকে স্ট্যাক কিউর এই চিন্তা করতে গেলে পরে ভুল করে ফেলবে, এই জন্য মানে সামনে বিষয় মনে রাখলেই চলবে আপাতত। তাহলে বিএফএস এর ক্ষেত্রে N1 আমরা ভিজিট করলাম, N1 ভিজিট করার পরে আমরা এই তিনটা নোট পাইলাম, বাট এই তিনটা নোটকে আমার পিছনে লিখতে হবে। ঠিক আছে, কাদের পিছনে? N2 আর N3 যে আগে থেকে রয়ে গেছে তাদেরকে আগে লিখে তারপরে। ওকে, এখন ফার্স্টে আছে কি N2। এখন আমি কি N2 কে ভিজিট করব। N2 কে ভিজিট করে কি পাইলাম? N21 22 23 এই তিনটাকে লিখবো। তো এই তিনটাকে কোথায় লিখবো? একদম সবার পিছনে। তাহলে N2 বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো কি আমার আগে থেকে আছে, তার মানে এই জিনিসগুলো এখানে বসাবো। বসানোর পরে নতুন করে লিখবো N21 N22 N23। ওকে, লিখে ফেললাম। এখন আমার আবার সবার আগে আছে কি N3। তাহলে এখানে আমি এখন ভিজিট করব কি N3। N3 ভিজিট করার পরে কি পাইলাম? এই যে N3 ভিজিট করলাম, তার মানে ওর চাইল্ডগুলোকে পাইলাম। তাহলে N31 32 33 এই তিনটা কোথায় লিখবো? আগের থেকে যা ছিল N3 তো ভিজিট করলাম, তার মানে N3 বাদ দিয়ে বাকি ছিল এই জিনিসগুলা। এই জিনিসগুলা লেখার পরে, এই জিনিসগুলা লেখার পরে লিখবো 31 32 33। তার মানে N31 N32 N33 লিখলাম। ওকে, তাহলে এখন ভিজিট করব কাকে? N11। ঠিক আছে, এখন ভিজিট করব N11 কে, কারণ ও তো ফার্স্টে আছে। যদি এটা স্ট্যাক ইউজ করে, ফার্স্ট লাস্টের এখানে অন্য কিছু বিষয় আছে, আমি বোঝানোর জন্য বলতেছি। তাহলে N11 কে ভিজিট করলাম, তো N11 এর তো কোনো চাইল্ড নাই। যেহেতু ওর কোনো চাইল্ড নাই, তার মানে আমরা নতুন করে কিছু আর পাবো না। তাহলে মানে আগের যেগুলো ছিল N11 বাদ দিয়ে বাকি যেগুলো, এই জিনিসগুলোকে আমরা এখানে লিখে দিব, লিখলাম। এরপরে ভিজিট করব কাকে? N12 কে ভিজিট করব। ঠিক আছে, সো N12 কে ভিজিট করলাম। এখন N12 এর কোনো চাইল্ড নাই, তার মানে N12 ভিজিট করার পরেও নতুন করে কিছু পাচ্ছি না। যদি পাইতাম তাহলে এই যে শেষে যোগ করতাম। যেহেতু নতুন করে কিছু পাই নাই, তার মানে আগে যে জিনিসগুলো ছিল N12 বাদ দিয়ে বাকি যে জিনিসগুলো সেগুলো লিখলাম। এরপরে কি N13 কে ভিজিট করব, সরি N13 কে ভিজিট করলাম। এখন N13 কে ভিজিট করার পরে আগে কাজ করবা, আগে যে জিনিসগুলো আছে ওগুলো আগে লিখে নিবা। লিখলাম। এখন নতুন করে কিছু পাইছি N13 ভিজিট করার কারণে? নাই, N13 এ কোনো চাইল্ড নেই, তার মানে নতুন করে কিছু পাই নাই, তার মানে আগে যা ছিল তাই। এরপরে N21 ভিজিট করলাম। ওকে, N21 বাদ দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকে লিখে নিলাম। এখন দেখি N21 ভিজিট করার কারণে নতুন কিছু পাই কিনা। পাইলে এই যে শেষে থেকে লিখবো, বাট 21 ভিজিট করার কারণে নতুন কিছু পাই নাই। এরপরে কি N12, এইভাবে জাস্ট এটা একটা সহজ একটা, মানে একটাই লিখতে পারলে বাকি সবগুলো একই। ওকে, তো N22 এর কারণে কি নতুন, মানে আর কারোই আসলে কোনো চাইল্ড নাই, তার মানে আমরা এগুলো শুধু ভিজিট করব, কিন্তু নতুন করে আর কিছু পাবো না। উপরের যেটা আছে সেই জিনিসগুলোই শুধু হবে। ঠিক আছে, নতুন করে আমরা আমরা কিছু পাবো না। এবারে 31 ভিজিট করব, তাহলে বাকি থাকবে কে? 22 23 এই দুইটা চলে আসবে, সরি 32 33। তারপর N32 ভিজিট করব,
করলাম, তাহলে নতুন করে কিছু পাই নাই, আগে থেকে ছিল N33, এটা এখানে চলে আসবে লিস্টের মধ্যে। এখন লিস্টে আছে N33, N33 কে আমরা ভিজিট করব, ভিজিট করলে এখানে কিছু পাই নাই, তার মানে এখানে লিখে দেবো এমটি, কিছু পাই নাই মানে এমটি। ওকে, এটা হচ্ছে আমাদের বিএফএস এর রিপ্রেজেন্টেশনের মানে রিপ্রেজেন্টেশনটা কিভাবে করবা সেটা। যদিও আগে আমরা যেভাবে বিএফএস দেখছি, আমরা কিন্তু জাস্ট নরমালি লিখতাম যে আই এর পরে N1 N2 N3, তারপরে N1 এর চাইল্ড, N2 এর চাইল্ড, জাস্ট চাইল্ড গুলোর নাম আমরা হয়তো লিখে যেতাম। বাট এবার হচ্ছে আমাদের এবার টেবিল করে তোমার হচ্ছে দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে ভিজিটেড আর নোড লিস্ট, ফার্স্টে লিখবে কিন্তু নোড। এই যে দেখো ফার্স্ট ঘরে কিন্তু ভিজিটেড খালি, এখানে কিন্তু আমি কখনো কোনো ভিজিট করি না, কারণ লিস্টে না থাকলে তো আমি ভিজিট করতে পারবো না। এই জন্য আগে হচ্ছে আমার লিস্ট লিখতে হবে। এটা রুট থেকে শুরু করছি, রুট আই আগে লিখলাম, লিস্টে আছে। সেকেন্ড লাইনে গিয়ে আই কে ভিজিট করলাম, ভিজিট করার পরে তিনটা চাইল্ড পাইলাম, চাইল্ড তিনটাকে লিখলাম, লেখার পরে এবার N1 আছে ফার্স্টে। আমি লেফট টু রাইট ফরম্যাট বা হচ্ছে লেফট টু রাইট অর্ডার হচ্ছে ফলো করছি, আই থিঙ্ক এটা ফলো করাটাই বেটার। তারপর N1 কে আমরা ভিজিট করলাম, ভিজিট করার পরে N1 এর চাইল্ড পাইলাম তিনটা, কিন্তু এই চাইল্ড গুলোকে লিখতে হবে আগের যেগুলো বাকি আছে সেইগুলোর পরে। তার মানে N2 আর N3 আগে নিচে বসাইলাম, বসানোর পরে তারপরে এই জিনিসগুলো লিখলাম। সেম পদ্ধতিতে একটা একটা করে ভিজিট করলাম, তার যদি নতুন কোনো চাইল্ড পাই সেইগুলোকে আমরা এই পিছনের দিকে অ্যাড করতে থাকলাম। সো এটা কমপ্লিট করার পরে এখন তোমাকে ধরো প্রশ্ন করতে পারে, যেমন হচ্ছে তোমাকে, ঠিক আছে, এই যে এইটাই আমি হচ্ছে মানে এভাবে তো আসলে এত সুন্দর করে লেখা যায় না। যদি আমরা হচ্ছে টেবিলের মতো না করি, তখন আসলে একটার সাথে একটা হচ্ছে দেখা যায় ওভারল্যাপ হয়ে যেতে পারে, বা লাইন ঠিক না থাকলে ভুল হয়ে যেতে পারে। সো তোমাকে হচ্ছে বলতে পারে যে আচ্ছা এখন কথা হচ্ছে তোমাকে এখানে একটা গোল নোট দিয়ে দিতে পারে, ট্রির মধ্যে একটা গোল নোট। মানে আমরা তো এখানে পুরো ট্রিটাকে ট্রাভার্স করছি, বাট এক্সামে যদি তোমার একটা নোট বলে দেয় যে তোমার গোল নোট হচ্ছে ধরো N22, এটা হচ্ছে তোমার গোল নোট, তার মানে এই নোডে যেতে তোমার কতবার বা কতটা নোট ভিজিট করতে হবে, বা কতটা নোট ট্রাভার্স করতে হবে, এক্সপ্যান্ড করতে হবে, একই কথা, তাই না? সো এখানে আমার কোনো গোল নোট দেওয়া ছিল না, এই জন্য আমি একদম N33 পর্যন্ত মানে যত নোট আছে সব ভিজিট করছি। বাট এক্সামে খেয়াল করবা প্রশ্নের মধ্যে কোনো গোল নোট বলা আছে কিনা। ধরো আমার এখানে N22 হচ্ছে গোল নোট, আমি ধরে নিলাম, তার মানে N22 যেখানে ভিজিট করছি সেখানে যাওয়ার পর আমি থেমে যাব। ভিজিটিং লিস্ট দেখবা, এই লিস্ট না, নোট লিস্ট না, ভিজিটিং লিস্ট। তাহলে ভিজিটিং লিস্টে N22 এই যে এখানে, তার মানে N22 লিখবা, লেখার পরে যেগুলো বাকি ছিল বা নতুন করে যা পাইছো সেখানে এখানে লিখবা। এরপরে এই যে N23 থেকে নিয়ে শুরু করে, এই N23 থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত এগুলো আর আমরা কিছু লিখবো না, কারণ আমার গোল নোট ছিল N22। তার মানে N22 যখন আমি ভিজিটেড লিস্টে পেয়ে যাব, তারপরে এখানে যেটা আছে সেটা লিখবো। এখানে আবার এমটি লিখতে যাবা না কেউ। N22 ভিজিট করার পরে মানে আমাদের মেকানিজম অনুযায়ী এখানে যা যা হয় সেই জিনিসগুলো লিখবা, লেখার পরে এরপরে এগুলোকে আর ভিজিট করবা না, কারণ আমার N22 গোল নোট ছিল, আমি গোল নোট পেয়ে গেছি। তো এক্সামে এই জিনিসটা খেয়াল করবা যে গোল নোটটা দেয়া আছে কিনা। তো তোমাকে এরকম প্রশ্ন করতে পারে যে গোল নোট পাওয়ার জন্য তোমার হচ্ছে কতগুলো নোট ভিজিট করতে হয়েছে, ঠিক আছে, নাম্বার অফ ভিজিটেড নোট, ঠিক আছে, টু ফাইন্ড দ্য গোল নোট। গোল নোট খোঁজার জন্য বা পাওয়ার জন্য কতগুলো নোট ভিজিট করছো, তো তুমি এখান থেকে গুনবা, ভিজিটেড লিস্টটা গুনবা, 1 2 3 4 5 6 7 8 9, এটা সহ, এটা বাদ দিয়ে না আবার 9। তার মানে টোটাল কি 9টা নোট ভিজিট করে তুমি N22 পাইছো। তাহলে তোমার আনসার হবে কি 9, ঠিক আছে। মানে কতগুলা নোট ভিজিট করছো বা কতগুলা নোট এক্সপ্যান্ড করছো তুমি হচ্ছে, এক্সপ্যান্ড না এক্সটেন্ড, এক্সটেন্ড আই থিঙ্ক, আচ্ছা যাক, ইংলিশের দিকে না যাই। তো যেটাই হোক কতগুলা নোট ভিজিট করছো, তো সেটা হচ্ছে 9টা নোট তুমি ভিজিট করছো। তো এইভাবে প্রশ্ন করতে পারে তোমাকে যে কোন নোটে যাওয়ার জন্য কতগুলা নোট ভিজিট করছো। আবার যেমন এখানে একটা কথা লেখা আছে যে ম্যাক্স লিস্ট লেন্থ, ঠিক আছে, তার মানে লিস্টের ম্যাক্সিমাম লেন্থ কত, ঠিক আছে, সরি, লিস্টের ম্যাক্সিমাম কত, লেন্থ কত। আমরা যেটা একটু বড় করি, যদি এটা আবার ছোট করাই লিখবে, ম্যাক্সিমাম লেন্থ কত, তো তুমি লিস্টের দিকে তাকাও, ঠিক আছে, লিস্টের ম্যাক্সিমাম লেন্থ কি, যে এইটা দেখেই বোঝা যাচ্ছে, তাই না? তো এটা কত, 1 2 3 4 5 6 7 8 9, তার মানে আমার হচ্ছে লিস্টের ম্যাক্সিমাম লেন্থ হচ্ছে তোমার 9। তো এইভাবে টুকটাক কিছু জিনিস চাইলেও চাইতে পারি, কি চাইবে সেটা তো আসলে আমি জানি না, ঠিক আছে, এটা স্যারই জানে। আমাদের জাস্ট মেকানিজমটা শিখে রাখতে হবে, কিভাবে কাজ করে সেটা,
এরপরে তোমাকে বলতে পারে যে তুমি হচ্ছে এই গোল নোড পাওয়ার জন্য কতগুলা নোড তোমার ভিজিট করতে হয়েছে, সেটা তো হচ্ছে তুমি কি ভিজিটেড লিস্ট গুলা গুনবা, গুনে দেখবা কয়টা ভিজিট করছো। তোমার কাছে যদি বলে যে নোড লিস্টের মধ্যে ম্যাক্স নোড লিস্ট কত, ঠিক আছে, ম্যাক্সিমাম লেন্থ কত, এটা ম্যাক্সিমাম। যদি মিনিমাম বলে তাহলে কি একটা, অথবা এখানে কোনোটা পাও নাই জিরো, মিনিমাম আই থিংক মিনিমাম তো আর বলবে না, আসলে এখানে তো কোনো নোড নাই, এটা তো আসলে জিরো। তো মিনিমাম হলে কয়টা হয়, একটা হয়, তাই না? মানে জিরো মানে কি কোনো নোডই নাই, তো সেটা তো আর নোড লিস্ট হইতে পারে না। তো মিনিমাম হচ্ছে একটা, ম্যাক্সিমাম হচ্ছে 9টা, এরকম। তো এরকম বলতে পারে। তো এক্ষেত্রে নর্মালি যে প্রশ্নটা করে সেটা হচ্ছে গোল নোড পাইতে তোমার হচ্ছে কতগুলো ট্রি নোড হচ্ছে তুমি ভিজিট করছো সেটা, আর এই যে এভাবে যে তুমি যে ভিজিট করছো সেটা তোমাকে দেখাই দিতে হবে, ঠিক আছে? আবার শুধু আনসার লিখে দিলে হবে না। এবার এই সেম ইটা কি আমরা হচ্ছে, সরি, আমরা হচ্ছে এখন ডিএফএস অ্যালগরিদম ফলো করে করব। যে এইটাকে যদি আমরা ডিএফএস এ করি তাহলে কি হবে, পার্থক্য একটাই, পার্থক্য হচ্ছে, আচ্ছা এটা একটু এরকম হয়ে গেছে কেন, এত ডানে বামে কেন? ওকে, এখন হচ্ছে আমরা এইটাকে আমরা ডিএফএস ফলো করব। তো পার্থক্য একটাই শুধু, পার্থক্য যে এখানে আমরা আমরা হচ্ছে একটা নোডকে ভিজিট করে যখন নতুন চাইল্ড পাইছি সেই চাইল্ড গুলোকে আমরা কি পিছনে অ্যাড করছিলাম, তাই না? আর এখন যেটা করব, চাইল্ড গুলোকে আমরা সামনে অ্যাড করব, এবং সামনে অ্যাড করার কারণে আমাদের হচ্ছে তোমার এটাও চেঞ্জ হয়ে যাবে, ভিজিটেড নোডের যে লিস্টটা, এই লিস্টের যে হচ্ছে সিকোয়েন্সটা, যেমন এখানে IN1 N2 N3 N11 12, এই সিকোয়েন্সটাও তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো ধরো, ওকে, এখন হচ্ছে তাহলে সেম, এখানে থাকবে হচ্ছে তোমার ভিজিটেড, আর এখানে থাকবে হচ্ছে নোড লিস্ট অথবা লিস্ট, যাই লেখো একই কথা। তো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে নোড লিস্টে আমরা রুট থেকে শুরু করে আগে নোড লিস্ট দেখবো, তাহলে রুট আছে আই, বরাবরের মতো আই। এরপরে আমাদের আই কে ভিজিট করলাম, আই কে ভিজিট করলে কি পেলাম, N1 N2 N3। তার তারপরে আমরা N1 কে ভিজিট করলাম, N1 কে ভিজিট করে নতুন করে কি পাইলাম, N11 12 13। তো আগে আমরা কি করছি, N2 আর N3 কে আমরা, যেহেতু এই দুইটাকে ভিজিট করি নাই, এই দুইটা আগে লেখার পরে তারপরে পিছনে গিয়ে অ্যাড করছি N11 12 13। এখন ডিএফএস এ যেটা করব, এই 11 12 13টাকে আমরা আগে অ্যাড করব, তাহলে এখানে হবে N11 N12 N13। এটাই হচ্ছে মেইন পার্থক্য এখানে আলটিমেটলি, ঠিক আছে? তো এখন হচ্ছে এই দুইটা কিন্তু পিছিয়ে চলে যাবে, কারণ আমরা আগে অ্যাড করব। তাহলে এখন সবার আগে আছে কি N11, তার মানে হচ্ছে কি N11 কে আমরা হচ্ছে ট্রাভার্স করব। তো N11 কে যদি আমরা ভিজিট করি, N11 কোথায়, এই যে N11, তো ওর কোনো চাইল্ড নাই, মানে নতুন করে আমরা কিছু পাই নাই, তাহলে এখানে যে জিনিসগুলো বাকি আছে সেই জিনিসগুলো এখানে চলে আসবে। ওকে, এরপরে কি N12 কে আমরা কি করব, ভিজিট করব। N12 কে ভিজিট করলে ওরও কোনো নোড নাই, নতুন করে কিছু পাবো না, যেগুলো আছে সেগুলো শুধু এখানে চলে আসবে। এরপরে N13 কে আমরা ভিজিট করব, N13 কে ভিজিট করলে ওর কোনো চাইল্ড নাই, নতুন করে কিছু পাবো না, N2 আর N3টা এখানে বসে পড়বে। এবার আমরা N2 কে ভিজিট করব। ওকে, N2 কে ভিজিট করলে আমরা কি পাই, N2 কে ভিজিট করলে আমরা তিনটা চাইল্ড পাই, 21 22 23। তো N3 যেহেতু আগে থেকে ছিল, ওইটাকে আমি যদিও এখানে এটাকে আগে নিয়ে আসতেছি, পরীক্ষায় কিন্তু তোমরা আবার আগে আনবা না, আগে আনলে তো কাটাছিড়া হবে, আগে এটা লিখে তারপরে এটা লিখবা। তো N3 আগে ছিল, আগে থেকে এটা থাকবে, আর নতুন করে অ্যাড হবে এই তিনটা, এই তিনটা কি সামনে অ্যাড হবে বা আগে অ্যাড হবে, তাহলে হবে কি N21 22 23, এই তিনটা সামনে অ্যাড হবে, ঠিক আছে? এরপর N21 কে হচ্ছে তুমি ভিজিট করলা, কিছু নতুন করে পাবা না কারণ ওদের কোনো চাইল্ড নাই। তারপরে N22 কে তুমি ভিজিট করবা, নতুন করে কিছু পাবা না। তারপরে N23 কে ভিজিট করবা, নতুন করে কিছু পাবা না, সরি N3 থাকবে শুধু। ওকে, তাহলে N23 এই তিনটাকে ভিজিট করলাম, নতুন করে কিছুই পাই না কারণ ওদের কোনো চাইল্ড নাই, তো শেষ পর্যন্ত N3 থাকলো। এবার N3 কে ভিজিট করলে আবার তিনটা চাইল্ড পাবা, তো N3 কে ভিজিট করো,
যাকে ভিজিট করবা তাকে কিন্তু আবার এই নোড লিস্টে রাখো না, যারা ভিজিট করবা তারা কিন্তু বাদ দিয়ে দিতেছি, খেয়াল রাখো। তো N3 কে যদি ভিজিট করো তাহলে নতুন করে আসবে কি N 31 32 33, তাহলে সেটা লিখবা 31 32 33। ঠিক আছে, আবার এই কাজ কেউ করতে যায় না যে এই তিনটার মধ্যে এইটার আগে লিখলে এইটার পরে, আমরা কি কি বলছি লেফট টু রাইট আমরা যাচ্ছি। ঠিক আছে, তো 31 লেফট, তারপরে তো লেফট টু রাইটে যাবা, হিসেব করতে সুবিধা আর কি। এক একটা যদি এক এক ভাবে বা করো যে কখনো লেফট টু রাইটে গেলা, কখনো রাইট টু লেফটে আসলা, তাইলে কিন্তু আর আনসারই মিলবে না। ওকে, তাহলে হচ্ছে এগুলো আমরা এক এক করে ভিজিট করতেছি, নতুন করে কোনো চাইল্ড আমরা পাচ্ছি না। ঠিক আছে, তারপর লাস্টে এইটাকে ভিজিট করলাম, এটাকে ভিজিট করলে লাস্টে হলো কি আমার এমটি, এমটি কিন্তু লিখবা। ঠিক আছে, এক্সামে কিন্তু এমটি লিখতে হবে। ওকে, এখন যদি খেয়াল করো আমার কিন্তু সিকোয়েন্স সেম নাই। দেখো বিএফএস এর ক্ষেত্রে এন 1 2 3 11 12 13 21 22 23 31 32 33, আর এখানে দেখো 1 11 12 13 2 21 22 23 3 31 32 33। তো সিকোয়েন্সটা কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো সেম কোশ্চেন তোমাকে যদি এখন বলে যে ম্যাক্স নোড লিস্ট কত, নোড লিস্টের ম্যাক্সিমাম সাইজ কত বা লেন্থ কত, এই যে এইটা দেখেই বোঝা যাচ্ছে এখানে 5টা আছে, তাই না? 1 2 3 4 5। এখানে কিন্তু দেখো এখানে কিন্তু 9টা ছিল আমাদের, কিন্তু ডিএফএস এ আসার পরে কি 5টা হয়ে গেল। ঠিক আছে, আবার তুমি হচ্ছে ধরো আমরা N22 কে গোল নোড ধরলাম, তাহলে N22 এখানে পাইছি, তখন এই জিনিসগুলো তখন আর লিখতাম না, আমি কিন্তু পুরা ট্রি ট্রাভার্স করছি গোল নোড না ধরে। আমরা যদি গোল নোড ধরতাম N22 তাহলে এই পর্যন্ত করতাম, জাস্ট এই লাইন শেষ, এরপরে আর কোনো লাইন হতো না। তাহলে আগের বার আমরা N22 করার জন্য কতটা নোড ভিজিট করতে হয়েছিল? 1 2 3 4 5 6 7 8 9টা। এবার আমরা কয়টা করছি? 1 2 3 4 5 6 7 8, 8টা করছি। যদি এটা আসলে একটা ছোট ট্রি, এই জন্য আমাদের হয়তো বা ডিফারেন্সটা 1 2 এরকম, বাট যখন এরকম অনেক বড় ট্রি থাকে তখন কিন্তু ডিফারেন্সটা অনেক হয়ে যায়। ঠিক আছে, তাহলে এইখানে আমাদের N22 কে আমরা ভিজিট মানে পাওয়ার জন্য, গোল নোটটাকে পাওয়ার জন্য আমাদের টোটাল 8টা নোটকে ভিজিট করতে হয়েছে। ঠিক আছে, এরকম। সো যে প্রশ্নই করুক না কেন, হোপফুলি এই দুইটা মেকানিজম থেকে তোমরা মানে এইভাবে সুন্দর করে রিপ্রেজেন্টেশন করে দেখাবা, তারপরে যে প্রশ্ন করবে সে কোশ্চেন অনুযায়ী হচ্ছে আনসার দিবা। এই দুইটা নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে তোমরা জিজ্ঞেস করতে পারো। আমরা এখন আইডিসে যাব, এইটা একটু ডিফারেন্ট, এইটা আমাদের জন্য নতুন, সো এটা একটু আমাদের ভালোভাবে বোঝা লাগবে, আগের দুইটার মতো এটা এতটাও সহজ না। এক্ষেত্রে আমাদের 3টা কলাম থাকবে, রো এতগুলো আগে নিয়ে নেই, তারপর একটু বাড়াইয়া নেই। এই সরি কই লিখলাম, ওকে। তো আইডিস এর ক্ষেত্রে নরমালি যেটা হবে আমাদের হচ্ছে, ওকে, তো আইডিস এর ক্ষেত্রে যেটা হবে আমাদের টোটাল এটাকে ছোট করি কারণ এখানে জিনিসটা ছোট। ওকে, তো আইডিস এর ক্ষেত্রে আমাদের 3টা কলাম লাগে, আগের 2টা লাগতো, একটা শুধু ভিজিট, একটা হচ্ছে নোট লিস্ট, বাট এক্ষেত্রে হচ্ছে 3টা। ফার্স্টে একটা থাকবে হচ্ছে লেভেল, তারপরে থাকবে হচ্ছে ও নো শিট, রাতের বেলা ড্রিল মেশিন ইউজ করতেছি, ভিজিটেড, লাস্ট থাকবে হচ্ছে নোট লিস্ট। তো ভিজিটেড আর নোট লিস্ট আগে যেমন ছিল আইডিএস এও আগের মতো থাকবে, শুধু এক্সট্রা নতুন করে অ্যাড হবে লেভেল। কারণ হচ্ছে এই আইডিএস এর মধ্যে আমরা হচ্ছে লেভেল ওয়াইজ এটাকে হচ্ছে আমরা ভিজিট করব। ঠিক আছে, লেভেল ওয়াইজ ট্রাভার্স করব আমরা, আগের মতো যে হচ্ছে প্যারেন্ট পাইলাম, প্যারেন্ট পাইলি তার চাইল্ডকে মনে করো আমরা হচ্ছে লিখে ফেললাম, ওইরকম কিন্তু আর এটাতে হবে না। তো লেভেল ওয়াইজ আমাকে হচ্ছে ভিজিট করতে হবে। তো আমরা হচ্ছে ফার্স্ট থেকে যদি শুরু করি তাহলে আমাদের লেভেল শুরু হয় 0 থেকে, এটা কিন্তু মনে রাখবা, এক্সামে কিন্তু আবার 1 থেকে কেউ শুরু করবে না। সো এটা হচ্ছে আমাদের 0 লেভেল, এটা হচ্ছে 1 লেভেল, মানে এই পুরো লেভেলটা হচ্ছে 1 লেভেল, আর এই লেভেলটা হচ্ছে 2 লেভেল। ঠিক আছে, 3টা লেভেল আমাদের। তাহলে আমরা লেভেল 0 থেকে শুরু করব, কারণ রুট সবসময় লেভেল 0তেই থাকে। তো লেভেল 0তে প্রথমে নোড লিস্টে যেটা আছে সেটা লিখবো আই, লিখলাম আই। ওকে, তাহলে এখন কি করব, আই কে ভিজিট করব। এখানে আই কে ভিজিট করলাম আগের মতো, মানে ভিজিটের পদ্ধতিটা আগের মতো ভিজিট করলাম। ভিজিট করার পরে আমরা কি পাবো, এখন দেখো আমরা আগে কি ছিল, আই কে ভিজিট করার পরে আমরা N1 N2 N3 এই 3টা পাইছি, বাট এখন কিন্তু আমরা লেভেল ওয়াইজ করতেছি। তার মানে এটা ড্র ফ্রো আছে না একটা, এই যে লেভেল 1 মানে কি, লেভেল 1 মানে তোমার ট্রির এইটুকু আছে, শুধু এইটুকু, তাই না? এটা হচ্ছে লেভেল 1।
লেভেল, আচ্ছা লেভেল 1 আগে ধরি, তারপর লেভেল 2 মানে কি? লেভেল 2 হচ্ছে তোমার ট্রিটা বর্তমানে কতটুকু আছে, এইটুকু, মানে শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আছে। ঠিক আছে, তো এটা আমরা মুছি। ওকে, তো আমরা এখন লেভেল 0 তে আছি। তো লেভেল 0 মানে হচ্ছে কি, শুধু রুট যেই লেভেলে আছে এই লেভেলটা হচ্ছে লেভেল 0। এখন তুমি মনে মনে ধরে নিবা আমি যেহেতু লেভেল 0 তে আছি, তার মানে লেভেল 0 ছাড়া এর উপরে যত লেভেল, মানে উপরে বলতে বা নিচে 1 2 3 এরকম নিচের দিকে যত, এগুলো কিচ্ছু নাই ট্রির মধ্যে। তার মানে তোমার শুধু এইটা আছে। এখন যদি শুধু এইটা থাকে আর এইটাকে যদি তুমি ভিজিট করো, তাহলে কি তোমার কোনো চাইল্ড আছে? নাই কিন্তু, তাই না? আলটিমেটলি কিন্তু ফিজিক্যালি কিন্তু চাইল্ড আছে, বাট আমরা যেহেতু লেভেল ওয়াইজ চিন্তা করতেছি, তার মানে আই কে যখন আমরা ভিজিট করলাম, আমার ফার্স্ট লেভেল এখানে শেষ হয়ে গেছে, মানে 0 লেভেলটা এখানে শেষ হয়ে গেছে। এই জন্য এই আই এর কোনো চাইল্ড নাই, কারণ N1 N2 N3 এগুলো কি লেভেল 1 এ আছে, লেভেল 0 তে নাই। তার মানে আই কে ভিজিট করার পরে আমরা আসলে আলটিমেটলি কিছুই পাই নাই। এখানে আমরা কি পাইছি? এমটি পাইছি। ওকে, তো এই এই যে লাইনটা, এই লাইনটাও কি লেভেল 0 তেই আছে। ওকে, এই জন্য লেভেল 0 দিয়ে দিলাম। এরপরে কি হইলো, এখন লেভেল 0 তে আর কিছু নাই, আই ভিজিট করলাম এমটি, আর কিছু নাই। এখন হচ্ছে এটা কিন্তু আইডিএস মানে কি ইটারেটিভ, মানে এক এক করে হচ্ছে তুমি লেভেল বাড়াবা আর শুরু থেকে নোডটাকে ট্রাভার্স, সরি ট্রিটাকে ট্রাভার্স করবা। তো ফার্স্টে লেভেল 0 ছিল, শুধু লেভেল 0 এর জন্য ভিজিট করলাম, কিছু পাই নাই। এরপরে আমি লেভেলটাকে 1 বাড়াবো। তো এখন যদি, সরি, 1 বাড়াবো, তাহলে 1 বাড়ালে আমার লেভেল হবে কত? 1। তো লেভেল 1 এর আন্ডারে কারা কারা আছে তোমার হচ্ছে সেটা আগে চিন্তা করে নিতে হবে। সো লেভেল 1 এর আন্ডার আছে লেভেল 0 আর লেভেল 1, এই যে এরা। তার মানে তুমি ধরে নিবা তোমার ট্রিটা এখানে শেষ। তো ই করে দিই, তোমার ট্রিটা এখানে শেষ, এখানে তোমার ট্রি শেষ। তার মানে তোমার ট্রি শুরু হয়েছে এখানে, এই নোটগুলো আছে, কিন্তু এরপরে আর কিছু নাই, কারণ তুমি এখন লেভেল 2 নিয়ে কাজ করতেছো, সরি লেভেল 1 নিয়ে কাজ করতেছো। আসলে আমি বারবার 1 2 তো। ওকে, লেভেল 1, তাহলে এখান থেকে লেভেল 1 শুরু হলো। তো লেভেল 1 এ প্রথমেই কি ভিজিট করবা? না, ভিজিট করবে না, প্রথমে কিন্তু তুমি লিস্টে লিখবা। তো লেভেল 1 যেহেতু, তার মানে এখন আবার উপর থেকে ভিজিট করবা, মানে প্রতি একটা লেভেল সামনে যাবা, সামনে যাওয়ার পরে একদম টিরির উপর থেকে ভিজিট করা শুরু করবা। এমন ভাববা না যে আই তো আগে ভিজিট করছি, তার মানে লেভেল 1 এ যখন গেলাম তখন মনে হয় N1 N2 N3 কে ভিজিট করব, আই কে মনে হয় আর ভিজিট করার দরকার নাই। আই কে মানে শুরু থেকে ভিজিট করতে হবে। তাহলে নোড লিস্টে আবার কি সেম আই আছে। ওকে, আই থাকলে তারপরে কি করবা? আই কে ভিজিট করবা। এখন কথা হচ্ছে ভিজিটেড লিস্টে কোনো একটা নোডের নাম তুমি যদি একবার লেখো, ওইটা আর সেকেন্ড টাইম লিখবা না। মানে আমাদের লিস্টে যেমন আই আছে, আমি কিন্তু এখান থেকে আবার শুরু করছি, তার মানে আই লিখলাম আই। এখন আমার এখানে কি লেখা উচিত ছিল, যে আই কে হচ্ছে আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে কি পাইলাম? N1 N2 N3, কারণ এরা এখন আমার এই দাগের উপরে যারা আছে তাদেরকে আমি, মানে তারা হচ্ছে ভ্যালিড, এর নিচে আর কেউ নাই। তার মানে আই কে ভিজিট করলে N1 N2 N3 পাইলাম, তার মানে N1 N2 N3 আমরা পাইলাম। কিন্তু এই যে আই কে কি তুমি আগে একবার ভিজিটেড লিস্টে লিখে ফেলছো, এই জন্য সেকেন্ড টাইম এই ভিজিটেড লিস্টে আর আই কে লিখবে না। ঠিক আছে, তার মানে তুমি ভিজিটেড লিস্টে কোনো একটা নোডের নাম যদি একবার লিখো, এরপরে তুমি হয়তো এরপরে আরো 10 বার ওই নোডটাকে ভিজিট করবা, তাই না? আমরা যদি প্রতিবার একটা করে লেভেল বাড়াই আর শুরু থেকে ট্রিটাকে ভিজিট করি, তাইলে কি এই আই তো যতবার ভিজিট করব ততবারই চলে আসবে, কারণ শুরু থেকেই তো আমাদের ভিজিট ট্রাভার্স করতে হবে। তার মানে শুরুতে শুধু একবার যখন তুমি ভিজিটেড লিস্টে কোনো একটা নোডের নাম লিখবা, এরপর থেকে যতবারই ভিজিট করো না কেন সেটার নাম এই ভিজিটেড লিস্টে লিখবা না। বাট ভিজিট করার পরে কি পাইছো সেটা কিন্তু এখানে ঠিকই লিখলাম। এখানে কিন্তু হওয়া উচিত ছিল এরকম যে আই পাইছো, আই ভিজিট করছো, ভিজিট করার পরে এই তিনটা পাইছো, যেহেতু আই একবার লেখা আছে এই জন্য এখানে আর আই লিখবা না, কিন্তু মনে মনে তুমি ওইটাই ধরবা যে আই কে ভিজিট করলাম, এই তিনটা পাইলাম। ওকে, এরপরে কি এই তিনটার মধ্যে ফার্স্টে আছে N1, তাহলে কি করবা? N1 কে তুমি ভিজিট করবা, করলাম ভিজিট। N1 কে ভিজিট করার পরে আমরা কি কোনো কিছু পাই? পাই না কিন্তু। যদিও ফিজিক্যালি N1 এর তিনটা চাইল্ড আছে, কিন্তু এরা কিন্তু লেভেল 2 তে নাই। আমি বর্তমানে সরি লেভেল 1 এ নাই, এরা সবাই কোথায়? লেভেল 2 তে। ঠিক আছে, তার মানে N1 কে ভিজিট করার পরে এখানে যেহেতু আমার ট্রি শেষ হয়ে গেছে এই লাইন বরাবর, তার মানে N1 কে ভিজিট করলে আমি কিছু পাই না। তাহলে কি কিছু না পাইলে আগে যা ছিল তাই থাকবে, N2 N3। এরপরে কি করবা? N2 কে ভিজিট করবা। তাহলে N2 কে ভিজিট করলেও কি সেম, আমরা নতুন করে কিছু পাবো না, কারণ এখানে তো ট্রি শেষ। তার মানে থাকবে কি অনলি N3 উপর থেকে। তারপরে N3 কে ভিজিট করবা, করলা N3 কে ভিজিট। এরপর N3 কে ভিজিট করলে কিছু পাও না, কারণ এই লাইন বরাবর আমার ট্রি শেষ, আমি এখন লেভেল 1 এ আছি।
সো এখানে যেহেতু কিছু পাই না তার মানে কি এমটি। ঠিক আছে, ওকে। এরপরে কি করবো, তাহলে লেভেল 0 আমার ট্রাভার্স করা শেষ হয়ে গেল, লেভেল 1 শেষ, এরপরে কোথায় যাব, লেভেল 2 তে যাব। তাহলে লেভেল 2 তে গেলে তখন আমার ট্রিটা কোন পর্যন্ত থাকবে, একদম এই পর্যন্ত। যদি এরপরে আর কোনো নোড নাই, যদি থাকতো তাহলে আমি এইভাবে একটা, তোমরা এক্সামের সময় এরকম পেন্সিল দিয়ে হচ্ছে একটা দাগ দিয়ে নিতে পারো ট্রিতে, তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। কলম দিয়ে দিলে তো আর পরে কাটতে পারবা না, তখন কিন্তু আবার প্যাচ লেগে যাবে। পেন্সিল দিয়ে দিবা, লেভেল শেষ হলে দাগটা মুছে যখন পরের লেভেলে যাবা, ওই পরের লেভেলের পরে আবার একটা দাগ দিয়ে নিবা, তাহলে ভুল হবে না আর কি। তাহলে এখন আমি আছি কোথায়, আচ্ছা এই যে সব কাজ করলাম, এই সবগুলো কি লেভেল 1 এর জন্য, তাই না? তো এখানে কি লিখবা, সবগুলো ক্ষেত্রে 1 লিখে দিবা, 1, সবগুলো লেভেল 1 এ। এবার আমরা আসলাম কোথায়, লেভেল 2 তে। তাহলে প্রথমে এখানে লেভেল 2 লিখলাম, এরপরে আমি চলে যাব নোড লিস্টে। তো নোড লিস্টে গিয়ে কিন্তু আবার খালি এই নোডগুলা লিখবা না, যে লেভেল 2 তে যে নোড আছে সেটাই, এটার নাম কিন্তু ইটারেটিভ। তার মানে লেভেল 2 তে যাওয়ার পরে লিস্টে কি হবে, সেই শুরু থেকে আবার যা যা আছে সব আমার ট্রাভার্স করতে হবে। তাহলে শুরুতে আছে কি আই, লিখলাম আই। এরপরে কি করব, আই কে ভিজিট করব, কিন্তু এই ভিজিটেড লিস্টে আই এর নাম লিখবো না, কারণ আই এর নাম একবার লেখা আছে। তো আই কে ভিজিট করে আমরা কি পাইলাম, n1 n2 n3, এই তিনটা পাইলাম, আই কে ভিজিট করে এই তিনটা পাইলাম। এরপরে ফার্স্টে আছে কি n1, তার মানে n1 কে এখন ভিজিট করব। তাহলে n1 কে ভিজিট করলে আমি কি পাই, n11 12 13, কারণ এরা এখন লেভেল 2 তে এবং আমি লেভেল 2 তে আছি, তার মানে এরা কিন্তু এখন আবার ট্রির মধ্যে। ঠিক আছে, এই দাগটা কিন্তু এদের নিচে, তার মানে n1 কে ভিজিট করলে আমরা এই তিনটা পাবো। এখন কথা হচ্ছে এই তিনটা আমরা কোথায় লিখবো, রাইট? আচ্ছা ধরো n1 কে তুমি ভিজিট করলা, তাহলে n2 আর n3 এই দুইটা উপর থেকে থাকবে। এই যে দেখো n1 কে যে ভিজিট করছি, আমার কিন্তু এখানে n1 লেখা উচিত ছিল, যে n1 কে ভিজিট করছি, কিন্তু এখানে আমি n1 কেন লিখি নাই, কারণ এই যে n1 আগে একবার লেখা হয়ে গেছে, এই জন্য এখানে n1 ভিজিট করছি সেটা আমি মনে রাখবো, কিন্তু এখানে কিন্তু n1 লিখবো না। ঠিক আছে, লিখলে কিন্তু মার্ক কেটে দেবে। তো n2 আর n3 তো আগে থেকে ছিল, এই দুইটা নিচে চলে আসবে। এখন নতুন করে যে পেলাম n11 12 13, এই তিনটাকে কোথায় লিখবো, এই তিনটাকে সামনে লিখবো। সামনে বলতে এই যে শুরুতে, এই ডিএফএস এ যে ফলো করছিলাম, ডিএফএস এ এই যে n2 n3, ডিএফএস এ কি n1 কে ভিজিট করে আমরা এই তিনটা পাইছিলাম, এই তিনটা কি সামনে লিখছি। তো এই ক্ষেত্রে আমরা কি সামনে লিখবো, ডিএফএস এর মতোই সামনে। তাহলে এখানে হবে কি n কত 11 n12 n13, সামনে লিখে ফেললাম। ওকে, তাহলে এখন সবার আগে আছে কি n11, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে n11 কে ভিজিট করা। n11 যেহেতু আগে ভিজিটেড লিস্টে নাই, এই জন্য কিন্তু n11 কে ভিজিটেড লিস্টে লিখে ফেললাম। ওকে, তো n11 কে ভিজিট করলে আমরা কিছু পাই না, যদিও ওর কোনো চাইল্ড নাই। মনে করো, তুমি যদি মনেও করো যে ওর হচ্ছে দুইটা চাইল্ড আছে, ধরো তুমি ধরলা যে ওর হচ্ছে এরকম করে দুইটা চাইল্ড আছে, কিন্তু সেই দুইটা চাইল্ডকে আমি এখানে লিখবো না, কারণ কি আমার এখন লেভেল হচ্ছে এই পর্যন্ত, তার মানে এর নিচে যা আছে তা আমি মনে মনে ধরে নিব ওগুলো কিছুই নাই। তার মানে n11 কে ভিজিট করলে আলটিমেটলি আমরা কিছুই পাই না, তাহলে উপর থেকে যেগুলো আছে সেই জিনিসগুলো এখানে চলে আসবে। আসলো, এবার হচ্ছে n12 কে ভিজিট করব, n12 আগে আছে নাই, তার মানে n12 টা এখানে লিখলাম। লিখার আগে থাকলে কিন্তু লিখতাম না, n12 এর কোনো চাইল্ড নাই, থাকলেও আমরা হচ্ছে তোমার ভিজিট করতে পারতাম না, কারণ হচ্ছে ওইটা হচ্ছে অন্য লেভেলে, মানে লেভেল 3 তে চলে যেত তখন। তারপরে n13, এখন দেখো n13 এখানে আছে লিস্টে নাই, n13 কে তুমি ভিজিট করলা, n13 কে ভিজিট করে কিছু পাইলা, যদি পাইতাও তাও আলটিমেটলি লিখতাম না, কারণ এই লেভেলের নিচে চলে যেত। তার মানে আগে থেকে n2 n3 ছিল, এই দুইটাই থাকবে। এরপরে আসো n2 কে তুমি ভিজিট করলা, এখন কথা হচ্ছে n2 কে আগে আছে, এই যে আগে কিন্তু n2 আছে, তার মানে এখানে তুমি n2 লিখতে পারবা না। এখন n2 কে ভিজিট করে ফেলছো, তুমি মনে মনে ধরে নিবে এখানে তুমি n2 লিখছো, তার মানে n2 কে ভিজিট করলে কি কি পাও, 21 22 23 পাও। আগে থেকে n3 ছিল, কি একটা অবস্থা, অশিক্ষিত মানুষজন থাকলে যা সমস্যা, মানে বিবেক বোধ নাই। রাত 9টা বাজে এখন ড্রিল করতেছে। আচ্ছা, তো n3 আগে থেকে ছিল, এটাকে নিচে লিখলাম। নতুন করে n2 কে যখন আমি ভিজিট করলাম, n2 কিন্তু এখানে লেখা যাবে না, তখন পাইলাম 21 22 23, এটা কোথায় অ্যাড করবো, শুরুতে n21 22 23 শুরুতে অ্যাড করে দিলাম। সেম পদ্ধতিতে n21 কে এখন হচ্ছে আমি করব। ঠিক আছে, আই থিঙ্ক এখন মোটামুটি অনেকের কাছে ইজি হয়ে গেছে, এই ঘরটা কিন্তু ফাঁকাই থেকে গেল। ঠিক আছে, n21 কে ভিজিট করলাম, যদি n21 এর চাইল্ড থাকতো তাও আমরা লিখতে পারতাম না, কারণ সেটা অন্য লেভেলের। আমি বর্তমানে কোথায় আছি, এই যে লেভেল 2 এর আন্ডারে আছি। ঠিক আছে, নতুন লেভেল এখনো শুরু হয়নি। টেবিল কি আর আছে, নাই, আরো বাড়াইতে হবে।
আচ্ছা, এটা কারো বুঝতে সমস্যা হলে তোমরা বলতে পারো, মানে এটা একটু নতুন আমাদের জন্য আর কি। N22 কে ভিজিট করলাম, নতুন করে কিছু পাই নাই, পাইলেও লিখতাম না কারণ সেটা লেভেল অন্য। N23 কে ভিজিট করলাম, ভিজিট করলে নতুন কিছু নাই, পাইলেও লিখতাম না কারণ হচ্ছে সেটা অন্য লেভেলের ভ্যালু। এরপরে N3 কে যদি এখন ভিজিট করো কি পাবা? 31, 32, 33। এখন এখানে কি N3 লেখা যাবে? ভিজিটেড লিস্টে লেখা যাবে না, কারণ এই যে N3 আগে একবার ভিজিটেড লিস্টে লেখা হয়ে গেছে। তো আমি মনে মনে N3 কে ভিজিট করলাম, ভিজিট করে যেটা পেলাম সেইটাকে লিখে দেবো 31, 32, সরি 33। ওকে, এবার 31 কে ভিজিট করি, ভিজিট করলাম 31 কে, ভিজিট করে নতুন করে কিছু পাই নাই, যদি পাইতামও সেটাও লিখতাম না কারণ সেটা অন্য লেভেলের। N32 ভিজিট করলাম, তারপরে বাকি থাকে N33, তারপরে এখানে N30। আচ্ছা, এগুলো কি আগে লিখছি? আগে লিখি নাই, ওকে, এই জন্য এখানে লিখলাম। আগে যদি এগুলো লেখা থাকতো কোথাও ভিজিটেড লিস্টে তাহলে কিন্তু এখানে লিখতাম না। তো N33 যখন ভিজিট করলাম, এরপরে কি আমার লেভেল 2 শেষ, তার মানে এখন কি এমটি। তার মানে এই যে যত কাজ হইলো সব কি লেভেল 2 তে হয়েছে, এই জন্য সবগুলোর পিছনে লেভেল 2 লিখে দিবা, লেভেল 2। ওকে, এখন আমি কিন্তু এখানে পুরা ট্রি ট্রাভার্স করছি। এরপরে মনে করো এরপরে যদি আরো এক স্টেপ তোমার চাইল্ড থাকতো বা চিলড্রেন থাকতো, তখন কি করতা? লেভেল এখান থেকে আবার শুরু করতা কি লেভেল 3। তখন তোমার কাছে আবার শুরু থেকে যাইতা, আবার এখানে লিখতা কি আই কে ভিজিট করতা, কিন্তু এখানে আই লিখতা না কারণ আই এখানে লেখা আছে, ভিজিট করে এগুলা পাইছো, এরকম করে আবার সেম আইটারেশন। মানে প্রতিবার একটা করে লেভেল নিচে নামলে তখন তোমার হচ্ছে একদম উপর থেকে নিয়ে মানে প্রাথমিকভাবে যেভাবে আমরা ট্রাভার্স করি সেভাবে ট্রাভার্স করা লাগবে। ওকে, তো এখানেও সেম তোমাকে গোল নোট বলে দিতে পারে। আমি যদিও পুরো ট্রি ট্রাভার্স করছি, তোমাকে সেম আগের মতো আমরা বলে দিলাম যে N22 হচ্ছে গোল নোট। সো গোল নোট পাওয়ার জন্য তোমার টোটাল কয়টা নোটকে ভিজিট করা লাগছে বা কয়টা নোট ট্রাভার্স করা লাগছে সেটা বের করো। তো সেম পদ্ধতি তুমি এখানে ভিজিটেড লিস্টে চলে আসবা, এই যে N22 তো এখানে। সো তুমি যদি হিসাব করো 1, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানেও 9টা লাগছে। ঠিক আছে, ইটারেটিভে এখানেও 9টা লাগছে, তার মানে 9টা নোটকে ভিজিট করে আমি N22 পাইছি। তো যদি এইটা আমার গোল নোট থাকতো তাহলে এই লাইনগুলো আর আমি লিখতাম না, তাই না? কারণ গোল নোট যখন তুমি ভিজিট করবা তখন এরপরে মানে ওই লাইনের পরে আর নতুন করে কোনো কিছু লিখবা না। এটা হচ্ছে আমাদের ইটারেটিভ ডিপেন্ডিং নাকি একটা, আমি জানি না, যাই হোক, বা ডিপেন্ডিং মেথডস বা সার্চ। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য একটু নতুন। আমাদের হচ্ছে এটা হচ্ছে তোমার করা লাগে। আমি হচ্ছে এখানে একটু কালার করে দেই লেভেল বোঝানোর জন্য। ও শিট, এটা তো না, এটা আরে বক্স কালার করে যেন কেমনে, অনেকদিন কাজ করি না, ভুলে গেছি। এই বক্স কালার কই, বক্স, এটা না, না এই যে এই দুইটা না, তাহলে এটা কোনটা? এটাই না, এটা না তো মনে হয়, দেখি। হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে লেভেল 0 আর এইটা হচ্ছে লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। আমি একটু আলাদা করে দিলাম আর কি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এভাবে না লিখে আমি এখানে লিখে দিই যে কি অবস্থা, এটা হচ্ছে আইডিস, তারপর হচ্ছে গোল নোট ইজ ইকুয়াল টু 22। গোল নোট হচ্ছে 22, তার মানে 22 পর্যন্ত আমরা করলাম। আচ্ছা, আমি যেহেতু শিখানোর জন্য করাইছি পুরাটাই থাকুক, তা না হলে আবার পুরা ট্রি ট্রাভার্স করতে গেলে অনেকে আবার তখন প্যাচ লাগায়। বাট শর্ট থাকলে কি করবা সেটা তো জানোই, গোল নোট থাকলে কি করবা। আচ্ছা, আইডিস নিয়ে যদি কারো কনফিউশন থাকে তাহলে হচ্ছে বলতে পারো, আমি ক্লিয়ার করে দিই এখনই। ঠিক আছে, এটা কিন্তু আমাদের জন্য একটু নতুন, আগে হচ্ছে আমরা এভাবে করি নাই আর কি, লেভেল ওয়াইজ যেভাবে করে। সো এটা একটু নতুন, কারো সমস্যা থাকলে বলতে পারো এখন। আর একটা হচ্ছে আমাদের বাকি আছে, সেটা হচ্ছে ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। কি আসছে এগুলো? তাহলে এই তিনটা কিন্তু আমাদের শেষ, বিএফএস, ডিএফএস, ইটারেটিভ ও ডিপেন্ডিং সার্চ, ইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, এগুলো আমাদের শেষ। এই ট্রিটা এখানে করা আছে, যেটা আমি করলাম সেটাই এখানেও করা আছে আর কি। ঠিক আছে, এখানে হাবিজাবি অনেক কিছু লেখা। ইউনিফর্ম কস্ট সার্চ, এটা হচ্ছে আমাদের বাকি আছে।
তো এই ইউনিফর্ম কস্ট, ও আচ্ছা ভালো কথা, আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম ফার্স্টে, যে গ্রাফ যে থাকবে বা ট্রি যে থাকবে, ট্রি কিন্তু আমাদের দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে এরকম কোন রকম কস্ট ছাড়া ট্রি, ঠিক আছে, এই যে আই থেকে আমি এনে গেলাম, আমার কিন্তু কোনো কস্ট লাগে নাই, কোনো হচ্ছে এখানে কোনো 2 4 এরকম কোনো কিছু লেখা নাই যে আই থেকে এনে যেতে হলে আমার এই পরিমাণ কস্ট লাগবে। সো একটা হচ্ছে কস্ট ফ্রি ট্রি থাকবে। তো কস্ট ফ্রি ট্রিতে তুমি বিএফএস, ডিএফএস, আইডিএস সবগুলা ইউজ করতে পারবা, বাট ইউসিএস ইউজ করতে পারবা না, ইউনিফর্ম কস্ট সার্চ এটা ইউজ করতে পারবা না, কারণ ইউসিএস ইউজ করতে হলে তোমার অবশ্যই কস্ট লাগবে, ঠিক আছে। আর এই তিনটা তোমার কস্ট থাকুক না থাকুক উভয় ক্ষেত্রে ইউজ করতে পারবা, ঠিক আছে। তার মানে কস্ট ফ্রি ট্রি থাকলে শুধু এই তিনটা ইউজ করতে পারবা, আর যদি কস্ট সহ কোনো ট্রি থাকে তাহলে এই তিনটা তো ইউজ করতে পারবাই, সাথে ইউনিফর্ম কস্ট সার্চ সেটাও ইউজ করতে পারবা। বাট এই তিনটা যখন ইউজ করবা তখন একটু লেখার ক্ষেত্রে একটু চেঞ্জ চলে আসবে, মানে ফরম্যাট ঠিক থাকবে, বাট লেখার ধরনটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটাই দেখায়। ধরো এই ট্রিটা, আচ্ছা এটাকে হচ্ছে আমি কেটে নেই। আচ্ছা এই ট্রিটার মধ্যে কিন্তু কস্ট দেয়া, ঠিক আছে। এই যে এস থেকে এ তে যেতে তোমার কস্ট 3, এ থেকে ডি তে যেতে 3, এভাবে কস্ট দেয়া আছে। তো এরকম কস্ট দেয়া থাকলে সেক্ষেত্রে আমরা চারটা ইউজ করতে পারবো, বিএফএস, ডিএফএস, আইডিএস এবং ইউসিএস, ইউনিফর্ম কস্ট সার্চ। আর যদি কস্ট না দেয়া থাকে আগেরটার মতো, সেক্ষেত্রে আমরা তিনটা পারবো, বিএফএস, ডিএফএস, আইডিএস। কস্ট আমরা পারবো না, মানে ইউসিএস পারবো না। এখন এইটার মধ্যে আমরা বিএফএস, ডিএফএস যে ইউজ করলেও লেখার ধরনটা একটু আলাদা হবে, কারণ এখানে যেহেতু আমাদের কস্ট দেয়া আছে, তার মানে কস্ট গুলোকে আমাদের মেনশন করে দিতে হবে, ঠিক আছে। আগের বার তো আমরা হচ্ছে কোনো কস্ট মেনশন করি নাই, তাই না, কিন্তু এইবার হচ্ছে আমাদের কস্ট গুলোকে মেনশন করে দিতে হবে। মনে করো আগেরটা দেখো, আগেরটা কিন্তু আমরা জাস্ট কোনো কস্ট নাই, N1 N2 N3 এভাবে লিখে গেছি, বাট এইটা যেহেতু কস্ট আছে, এখন হচ্ছে আমাদের এই কস্ট গ্রাফের জন্য, আচ্ছা এটা ট্রি 2 হইলো, তোমরা তো বুঝবাই কোনটির জন্য কোনটা করতেছি আর কি। ওকে, তো এইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ধরো এই বিএফএস, ডিএফএস টা আবার দেখান লাগবে, কারণ হচ্ছে এটার ক্ষেত্রে লেখার ধরনটা আলাদা, সো এই জন্য আর কি। সো বিএফএস, এইটার জন্য যদি আমরা বিএফএস করি, বিএফএস ডিএফএস তো আগে হচ্ছে কস্ট ফ্রি এর জন্য একটা করলাম, বাট এইটার জন্য যদি করি তখন হচ্ছে আমার কি হবে, তো আগের মতো আমার টেবিল দুইটাই হবে। তুমি টেবিল ছাড়া যদি সোজা সোজা করে করতে পারো তাহলে করতে পারো, বাট টেবিল দিয়ে করলে তোমারও বুঝতে সুবিধা, হিসাব করতেও সুবিধা হবে। ও আচ্ছা, নিচে অ্যাড হয়েছে, এই জন্য তো এত ছোট কেন। ওকে, তো এক্ষেত্রে এখন হচ্ছে কি হবে, তো সেম এখানে হচ্ছে তুমি ভিজিটেড লিখবা। এখানে মেবি হচ্ছে এখানে অন্য কিছু লেখা আছে, মেবি এক্সপ্যান্ডেড নোট, ওই ভিজিটেড এক্সপ্যান্ডেড একই কথা, নোট লিস্ট, ঠিক আছে, একই কথা, ভিজিটেড বলো এক্সপ্যান্ডেড বলো একই কথা, এখানে হচ্ছে নোট লিস্ট। ওকে, এখন হচ্ছে এখানে আমরা আসি, তো প্রথমে আমাদের কাজ কি, নোট লিস্ট লেখা, প্রথমে কিন্তু ভিজিটেড না। তো নোট লিস্টে প্রথমে কি আছে, এস। ওকে, এস কে আমরা ফার্স্টে কি করব, আচ্ছা এখন হচ্ছে কাহিনী যেটা আলাদা, যেটা আগে কিন্তু আমরা ওখানে শুধু আই লিখছি, কিন্তু এখন এখানে আমাদের এই নোডের সাথে সাথে ভ্যালু গুলাও লিখতে হবে। সো এস এর কস্ট কত, এস যেহেতু নিজে মানে রুট, তার মানে রুটের কস্ট তো জিরোই হবে, রুটের কস্ট আর অন্য কিছু হবে না। তো এই জিরোটা হচ্ছে লিখবা, যদি আমি এখানে সামনে লিখছি, বাট লেখার নিয়মটা হচ্ছে উপরে পাওয়ারের মতো করে, এই যে এইভাবে এস জিরো, ঠিক আছে, এই জিরোটা পাওয়ারের, মানে কস্ট যেগুলো আছে, যত কস্ট আমরা পাবো সেই কস্ট গুলাকে পাওয়ারের মতো করে লিখবা, সোজাসুজি লিখবা না, এই যে নিচে লিখবা না, S0 A3 B1 C8 এরকম যে নিচে লিখি আমরা, মানে যে কি জানো, সুপারপজিশন, আরটা হচ্ছে সাব সুপারফিক্স আর সাবফিক্সটা কি জানো একটা নাম ভুলে গেছি আমি, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, সাবস্ক্রিপ্ট আর সুপারস্ক্রিপ্ট, তো এটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট উপরে লেখা, তো সুপারস্ক্রিপ্টে লিখতে হবে, সাবস্ক্রিপ্ট মানে নিচে লিখতে পারবা না, ঠিক আছে। তো নিচে লিখলে কিন্তু আবার টিচার হচ্ছে তখন ধরবে। আচ্ছা হ্যাঁ, পাওয়ারের মতো করে লিখবা। তো তাহলে হচ্ছে এস এর কস্ট হচ্ছে জিরো, এই জন্য জিরো লিখলাম। তারপরে এখন এস কে আমরা কি করব, ভিজিট করব, মানে ভিজিটের সেই সেম আগের মতো পুরাতন পদ্ধতি, শুধু এখানে নতুন করে কি
আমাদের কস্ট গুলো লিখতে হবে, এবং এই কস্ট গুলো লেখাটাই অনেকে ভুল করবে, এই জন্য একটু দেখাইতেছি আর কি। তাহলে এখন আমরা এস কে ভিজিট করলে আমরা কি পাই? এস কে ভিজিট করলে এটা যেহেতু বিএফএস, তার মানে এ বি সি এই তিনটা পাই। তাহলে লিখলাম এ বি সি, কিন্তু শুধু এ বি সি লিখতে পারবো না। এখন এ এর ভ্যালু কত? ভ্যালু হচ্ছে এই এস এর যে ভ্যালু, সেই ভ্যালুর সাথে যোগ করবা এই ভ্যালুটা, শুধু এই ভ্যালুটা কিন্তু লিখবা না, ঠিক আছে? যে এর ভ্যালু 3 লিখবা না, যদি এখানে 3 হবে, বাট তোমার এটা মাথায় রাখতে হবে যে আগের নোডের যে কস্ট ছিল সেই কস্টের সাথে এটাকে যোগ করে দিতে হবে। তাহলে এখানে ছিল 0, 0 এর সাথে 3 যোগ করলে হয় 3। আর বি এর ভ্যালু কত? 0 + 1 মানে 1। সি এর ভ্যালু কত? 0 + 8, তার মানে এখানে হচ্ছে 8। ওকে, এবার আমরা A3 কে আমরা ভিজিট করব। A3 কে ভিজিট করলে কি পাই? মানে এ কে ভিজিট করলে আলটিমেটলি ডি ই জি তিনটাই পাই, জি কিন্তু তিনটার সাথে যুক্ত, যাই হোক ডি ই জি পাই। তাহলে এ কে করলে এখন কথা হচ্ছে এই ডিইজি আমরা কোথায় লিখবো? এটাকে আমরা বিএফএস হলে আমরা পিছনে লিখি, ডিএফএস এর সামনে লিখি। ডিইজি কই? এটা কি করছে? বিএফএস না ডিএফএস? ও, বিএফএস, কিন্তু লেখাই আছে বিএফএস। তাহলে যেহেতু আমরা বিএফএস করতেছি, তার মানে এই যে নতুন করে ডিইজি পাইলাম, এগুলো কোথায় অ্যাড করব? এই যে এই পাশে পিছনের দিকে। তাহলে আগে থেকে আমার কে কে ছিল? B1C8, এই দুইটা থাকবে, B1C8 থাকবে। আর নতুন করে এই A3 কে আমি ট্রাভার্স করার কারণে এই তিনটা পাইলাম, এই তিনটা পরে অ্যাড হবে, ডিইজি। এখন কথা হচ্ছে ডি এর কস্ট কত? অনেকে কিন্তু এখানে 3 লিখে ফেলবা যে ডিতে আসতে 3 লাগছে না, তোমার কস্ট হিসেব করতে হবে রুট থেকে, এই এস থেকে। এখানে যদিও তুমি এ কে ট্রাভার্স করার পরে ডি পাইছো, কিন্তু আলটিমেটলি তুমি যখন কস্ট হিসাব করবা তখন কিন্তু রুট থেকে হিসাব করবা। তার মানে রুট থেকে এ পর্যন্ত আসতে আমার লাগছে কত? 3। এটা তো এখানে এই যে A3 লেখাই আছে 3। আর এ থেকে ডিতে আসতে আরো 3, তার মানে 3 আর 3 কত? 6। ডি এর ভ্যালু হবে 6। তাহলে ই এর ভ্যালু কত হবে? 3 + 7 10। এটা হচ্ছে পার্থক্য আর কি আলটিমেটলি। আর জি এর ভ্যালু হবে 3 আর 15 যোগ করলে 18 হয়ে গেল। তারপরে আমরা ট্রাভার্স করব কাকে? B1 কে, কারণ B1 হচ্ছে আমাদের কি আছে? ফার্স্টে আছে। তাহলে B1 কে আমরা ট্রাভার্স করলাম বা ভিজিট করলাম। B1 কই? এটা B1 কে ভিজিট করলে আমরা কি পাই? শুধু জি পাই, আর কিছু পাই না। তো শুধু জি, আচ্ছা এখানে গোল নোড হচ্ছে জি, ঠিক আছে? এটা আমি গোল নোড দিয়ে করাই, এখানে আমি গোল নোড দিয়ে করাই। গোল নোড হচ্ছে জি, তার মানে জি কে যখন আমি ভিজিট করব, এরপরে আমার আর কোথাও যাওয়ার দরকার নেই, সেটা আসলে এরপরে কি আছে না আছে আমার দেখারও দরকার নেই। তাহলে B1 কে ভিজিট করলে আমি শুধু জি পাবো। ওকে, তাহলে B1 কে ভিজিট করার পরে যেগুলো আগে ছিল সেগুলো আগেই থাকবে, আর নতুন করে জিটা আমি শেষে লিখবো, কারণ আমি কি বিএফএস করতেছি। এখন কথা হইছে এই জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু কিন্তু এখানে অলরেডি একটা জি আছে, সেই জি এর ভ্যালুটা হচ্ছে 18। আর এই জি এর ভ্যালু কত? এস থেকে 21। বিতে আসছে, হ্যাঁ 21 এক্স্যাক্টলি। যেহেতু জি এর ভ্যালু আলাদা, এই জন্য আমার জিটাকে আলাদা করেই লিখতে হবে, ঠিক আছে? আলাদা করেই লিখতে হবে। কিন্তু এই যে এই সব ক্ষেত্রে, এই জিনিসগুলোর ক্ষেত্রে যদি এখানে N10 দেওয়া, যদি এখানে একই নাম থাকতো, N2 যদি থাকতো, ধরো তুমি হচ্ছে N12 কে ট্রাভার্স করে N2 পাইছো, তো N2 আগে থেকে এই যে এখানে ছিল, সেখান থেকে এখানে চলে আসছে, তুমি নতুন করে আরো একটা N2 পাইছো, তো নতুন করে তোমার এখানে N2 তখন লেখার আর দরকার নেই। একটা N2 যেহেতু আছে, নতুন করে আর N2 তোমার লিখতে হবে না, ঠিক আছে? মানে কোনো একটা নোডের নাম যদি আগে থেকেই লিস্টে থাকে, তো নতুন করে সেটাকে তো আমার লেখার কোনো দরকার নেই, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা আলাদা, কারণ এই ক্ষেত্রে জি আগেও আছে, কিন্তু সেটার কস্ট হচ্ছে 18, আর এই ক্ষেত্রে কস্ট 21, যেহেতু কস্ট আলাদা এই জন্য আমার লিখতে হবে। এরপরে আমি C8 কে হচ্ছে আমি ট্রাভার্স করব। C8 কে ভিজিট করলাম, C8 ওকে ভিজিট করলে পাই কি? জি। এই জি এর ভ্যালু কত? এখানে হচ্ছে 8, এখানে 5, 13। তার মানে এই তিনটা, এই চারটা যে ছিল, এই চারটা এখানে থাকবে। নতুন করে আমি পাবো, সরি, জি 13। দেখো জি কিন্তু 3বার পেয়ে গেছি, ঠিক আছে? যদি আমাদের আগের গুলা হইতো, মানে কস্ট দেওয়া না থাকতো, তাহলে একটা জি লেখলেই হতো, এই দুইটা জি নতুন করে আমার লেখার দরকার ছিল না। এবার D6 কে আমি হচ্ছে ভিজিট করব। D6 কে ভিজিট করলে আমরা কিছু পাই না, তো আগের যেগুলো ছিল সেগুলোকে লিখে দিব, কারণ D6 এর কোনো চাইল্ড নাই। এবার আমরা ই কে ভিজিট করব, মানে E10 কে ভিজিট করব। E10 কে ভিজিট করলে আমরা নতুন করে কিছু পাই না, কারণ ই এর কোনো
এর কোনো চাইল্ড নাই। এবার আমরা G18 কে ভিজিট করব। আচ্ছা, আমার একটাই দরকার, অনেকগুলো হয়ে গেল। আচ্ছা, তাহলে G18 কে আমরা ভিজিট করব। G18 এখন G18 মানে G18 মানে এইটাই, মানে G18 মানে ওইটা, উনি এই G21 মানে ওইটা, G13 মানে ওইটা, তিনটাই মানে এইটা। তাহলে G18 কে আমরা ভিজিট করলে ওর কোনো চাইল্ড নাই, তাহলে আলটিমেটলি নতুন কিছু পাবো না, আগের যে দুইটা ছিল সে দুইটাকে এখানে লিখলাম, শেষ। এই দুইটা আমার আর ভিজিট করার দরকার নেই, কারণ আমি এখানে বলে দিছি যে আমার গোল নোড কি, জি। তো এই দুইটা যদিও জি, বাট ফার্স্টেই যখন আমি জি পেয়ে যাব ভিজিটেড লিস্টে, তখন আর আমার নিচের মানে এই দুইটাকে বা এখানে যেগুলো আছে সেগুলোকে ভিজিট করার দরকার নেই, শেষ। আমি যে পেয়ে গেলাম। এখন এটার কস্ট বেশি হয়েছে না কম হয়েছে ডাজন্ট ম্যাটার, কারণ আমি এখানে বিএফএস করতেছি। বিএফএস এর মধ্যে এটা কখনো দেখা হবে না যে তুমি যে গোল নোট পাইছো সেই গোল নোডের কস্টটা কি বেশি হইলো কিনা। যেমন এখানে গোল নোডের কস্ট কিন্তু 18, মানে আমি হচ্ছে এখানে যদি এই বিএফএস ফলো করে যদি আমি 18 পাইছি, 18 মানে কোন পথ, এই যে এই পথ, এস থেকে এ, এ থেকে জি, এই পথ 18, তাই না? তার মানে এস থেকে এ হয়ে যদি আমি জিতে যাই আমার কস্ট কিন্তু 18 লাগবে, অথচ এস থেকে সি হয়ে যদি আমি জিতে যাইতাম তাহলে আমার কস্ট লাগতো 13। ঠিক আছে, তো সেটা আমার দেখার দরকার নাই যে কোন দিক দিয়ে গেলে আমার কম কস্ট লাগতো বেশি কস্ট লাগতো, মানে বিএফএস এর মধ্যে সেটা দেখার দরকার নাই। বিএফএস এর কাজ হচ্ছে ফার্স্টেই যখন গোল নোট পেয়ে যাবা, এটার কস্ট বেশি হোক কম হোক সেটা আমার দেখার দরকার নেই, জাস্ট আনসার এখানেই শেষ। তো এরপরে তোমাকে যদি বলে যে তুমি কোন সিকোয়েন্সে গোল নোট পাইছো, তাহলে সিকোয়েন্সটা কি, এস এ জি। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার গোল নোডের কস্ট কত, 18, এটা তো এখানে লেখাই আছে। ঠিক আছে, এই যে এখানেও মেবি লেখা আছে, এই যে সলিউশন পাথ ফাউন্ড ইজ এস এ জি, এস এ জি, এই পথে গিয়েই আমি পাইছি এবং কস্ট কত, 18। আচ্ছা, আবার বললো যে এই গোল নোড হচ্ছে তুমি যে ই করছো খুঁজে পাইছো, এই খুঁজে পাওয়ার ক্ষেত্রে তোমার কতগুলো নোড ভিজিট করতে হয়েছে, আগের মতো প্রশ্ন, তাহলে গুনবা 1 2 3 4 5 6 7, 7টা নোড ভিজিট করতে হয়েছে। ঠিক আছে, এই যে লেখা আছে নাম্বার অফ নোডস এক্সপ্যান্ডেড ইনক্লুডিং গোল নোড সহই, তো কয়টা, 7টা ভিজিট করতে হয়েছে আমার। ঠিক আছে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাগছে ছাড়ে, আগের গুলাতে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া নাই। আমি আসলে আলটিমেটলি জানি না সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে কিনা, আমি এটা নিয়ে ঘাটাঘাটি করি নাই আর কি এখনো। তো তোমরা নিজেরা একটু দেখো যে মানে এই যে যদি কস্ট থাকে সেক্ষেত্রে আলাদাভাবে কি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে কিনা। ঠিক আছে, আগের গুলাই দেওয়া লাগে নাই, বাট এটাই যদি এমনই হয় বাধ্যবাধকতা তাহলে দিও, আর যদি না দিলেও হয় তাহলে দেওয়ার দরকার নেই। আই থিঙ্ক এটা দেওয়াটা ইম্পর্টেন্ট না, জাস্ট এটা একটা সেট বোঝানোর জন্য দিছে। তারপরেও তোমরা নিজ দায়িত্বে একটু দেখে নিও। ঠিক আছে, আমি এটা দেখি নাই আসলে এখনো। ওকে, তাহলে আমরা বিএফএস করলাম, তো আমরা যদি এটাকে একটা ডিএফএস করি সেম পদ্ধতিতে করব, হোপফুলি এটা ডিএফএস তোমরা পারবা। মানে জাস্ট আলাদা কি হবে, এই যে নতুন করে যে এই A3 ভিজিট করার পরে যে আমরা এই তিনটা পাইছি, এই তিনটা এখানে কি পরে অ্যাড করছি, ডিএফএস করলে এই তিনটারে কি আগে অ্যাড করতা, এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নাই, কস্ট কম বেশির ক্ষেত্রে কোনো পার্থক্য নাই। এবার আমরা এটাতে কি আইডিএস যদি করতে বলে সেটাও আমরা করতে পারবো, তাই না? আইডিএস হলে এখানে কি লেভেল ওয়াইজ হচ্ছে আমাকে চিন্তা করতে হবে। তাহলে ফার্স্ট লেভেল আমার এখানে কতটুকু, লেভেল ওয়াইজ যখন চিন্তা করব তখন এটা হচ্ছে আমার ফার্স্ট লেভেল। তো তখন তুমি এস কে ভিজিট করবা, এস কে ভিজিট করে আলটিমেটলি কিছুই পাবা না, কারণ লেভেল এখানে তোমার শেষ, জিরো লেভেল এখানে শেষ, তো এমটি পাবা। ঠিক আছে, এরকম এই যে তুমি হচ্ছে আই এর জায়গায় এস লিখলা, এস কে ভিজিট করলা, এখানে এমটি পেয়ে যাবা। তারপরে তোমার এক লেভেল বাড়াইতে হবে, এক লেভেল বাড়াইলে এটা হচ্ছে সেকেন্ড লেভেল, তার মানে এই লেভেলের পরে তোমার এখানে শেষ। তারপর আবার শুরু থেকে শুরু করো, শুরুতে এখানে কি লিখবা, এই আই এর জায়গায় এস লিখবা, তারপরে এস কে ভিজিট করবা, কিন্তু সেইটা এখানে আর এস লিখবা না, কারণ এস উপরে একবার ভিজিট করে ফেলছো, তার মানে এখানে এস লিখবা, এই এস লিখবা না। তাহলে এস কে যদি ভিজিট করো কি পাবা, এ বি সি, মানে A3 B1 C8 পাবা। তাহলে এখানে কি লিখবা, A3 B1 C8। তারপরে এখন A3 কে ভিজিট করবা, A3 যেহেতু আগে লেখো না এখানে A3 লিখবা। এখন A3 কে ভিজিট করলে কি কিছু পাও, পাই না, তাই না? কারণ আমি যেহেতু লেভেল 1 এ আছি, তেমন লেভেল 1 এখানে শেষ। ঠিক আছে, তার মানে আমি A3 কে ভিজিট করলে আমি কিন্তু এই DEG যে পাইতাম এটা কিন্তু পাবো না। ঠিক আছে, আইডিএস এর কথা বলতেছি। তাহলে A3 কে ভিজিট করবা, কিছুই পাবা না, শুধু B1 আর C8 উপর থেকে এখানে আসবে। তারপরে B1 কে ভিজিট করবা, এখানে B1 লিখবা, এখানে কিছুই পাবা না, তো উপর থেকে C8 এখানে চলে আসবে। তারপরে C8 কে এখানে ভিজিট করবা, এখানে কিছুই পাবা না, এখানে মানে যেহেতু পুরো লিস্ট শেষ তার মানে এখানে এমটি, শেষ। তারপরে তুমি আবার লেভেল 1 বাড়লো, লেভেল 1 বাড়লে তোমার চলে যাবে কোথায়, এখানে। তাহলে এখানে মানে তখন আবার শুরু থেকে হিসাব করবা, তখন তুমি আবার এখানে কি লিখবা, এর জায়গায় এস, এস কে ভিজিট করবা কিন্তু এখানে লিখবা না, কারণ এখানে এস লেখা ছিল।
তাহলে ভিজিট করলে কি পাবা, A3B1C8। সেম পদ্ধতিতে A3B1C8 কে ভিজিট করবা। তো A3 কে যখন ভিজিট করবা তখন কিন্তু কি পাবা, D6 E10 এবং হচ্ছে G18 এটা কিন্তু পাবা। তো হচ্ছে তুমি এই যখন হচ্ছে লিখবা এই N11, তো এখানে হচ্ছে যখন তুমি হচ্ছে A3 লিখবা, সরি এই যে এখানে A3 লিখবা, মানে A3 তো লিখবা না, মানে A3 ভিজিট করবা কিন্তু লিখবা না, কারণ এটা তুমি আগে একবার লিখে ফেলবা। যখন এটা করবা তখন দেখবা যে এখানে তোমার A3 লেখা আছে, এই জন্য এখানে আর A3 লিখবা না। এই N1 এর জায়গায় A3, N2 এর জায়গায় B1, N3 এর জায়গায় C8 থাকতো। তো A3 এখানে লিখবা না, কিন্তু ভিজিট করছে এটা বুঝবা। তাহলে ভিজিট করার পরে পাবা কি DEG, D6 E10 G18। তো এই তিনটাকে কোথায় লিখতে হবে, আগে লিখতে হবে, ঠিক আছে। আইডিএস আগে লিখতে হবে না, আগে লিখতে হবে। তার মানে এখানে যে তোমার B1 আর C8 ছিল, সেই B1 আর C8 পিছনে চলে যাবে, আর এই তিনটাকে তুমি আগে লিখবে। আগে লিখে তারপর আবার এটাকে ভিজিট করবে, এটাকে করবা, মানে পদ্ধতি সেম। আইডিএস যেভাবে আমি আগে দেখাইলাম সেম পদ্ধতিতে তুমি এটা করবা। এখানে শুধু পার্থক্য একটাই, যে তোমার প্রতিটার সাথে তার কস্টটা লিখতে হবে, আর কোনো পার্থক্য নাই। এবার এটার জন্য আমরা নতুন যেটা শিখবো সেটা হচ্ছে ইউসিএস, ঠিক আছে। এবং এই কস্ট দিয়ে যখন তোমাকে দিবে, তখন যদি তোমাকে বলে যে মিনিমাম কস্টে গোল নোডে হচ্ছে কিভাবে আমরা যেতে পারি, বা কতগুলো নোড ভিজিট করে যেতে পারি, মিনিমাম কস্টের কথা যখন বলবে, তখন কিন্তু অবশ্যই তোমার ইউসিএস ইউজ করতে হবে, ঠিক আছে। তখন কিন্তু তুমি বিএফএস, ডিএফএস, আইডিএস কোনোটা ইউজ করতে পারবে না। কস্টের জন্য মিনিমাম হলে অবশ্যই তোমার ইউসিএস ইউজ করতে হবে। এবং এই কস্টের এইটা মূলত ইউসিএস এর জন্যই দেয়া, কিন্তু চাইলে আমরা বিএফএস, ডিএফএস, আইডিএস ও করতে পারি। তো এখন হচ্ছে আমরা করব ইউসিএস। ইউসিএস করব। তো সেম পদ্ধতি, গোল নোড হচ্ছে আমার জি, আমি জি কে গোল নোড ধরলাম, ওকে। তো এখন আমরা যদি ইউসিএস করি, তো টেবিল বানাই ফেলি আমরা একটা। এখানে আমার কয়টা থাকবে, দুইটাই। আইডিএস এর ক্ষেত্রে শুধু তিনটা, বাকি সব ক্ষেত্রে দুইটাই থাকে, ওকে। তাহলে এটা হচ্ছে, এইটা দেখলে এই চ্যাপ্টার শেষ। কেন স্যার অস্থির হয়ে গেছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিস করা লাগবে, এটাই আসলে বললাম না, কিছু জিনিস আমাদের পরিচিত পরিচিত, আমরা দেখলে পারবো আর কি, এরকম। তো ইউসিএস এর ক্ষেত্রে কিছুটা চেঞ্জ আছে। এখন চেঞ্জ কি, তো ফার্স্টে আমি নোড লিস্ট লিখবো। নোড লিস্ট কি, S0 লিখলাম, S0। তারপরে S0 কে আমি ভিজিট করলাম, ভিজিট করার পরে কি পাইলাম, A3B1C8। তো আগে আমি কি করতাম, এই ABC, তো একসাথে লিখে ফেলতাম। তো A3B1C8 এভাবে আমরা লিখতাম। বাট ইউসিএস যখন করবা, তখন তুমি দেখবা এই যে তুমি এটাকে ভিজিট করে যে তিনটা নোট পাইলা, সেটা লেফট টু রাইটে আমি চিন্তা করলাম, তাই ABC লিখলাম। কিন্তু তখন আর তোমার লেফট টু রাইট বা রাইট টু লেফটের কোনো বিষয় আসবে না। তখন বিষয় আসবে যার কস্ট কম তাকে তুমি আগে লিখবা, সে মাঝে থাকুক, রাইটে থাকুক, বা নাকি লেফটে থাকুক। তো এই তিনটার মধ্যে দেখো বি এর কস্ট সব থেকে কম, তার মানে আমাকে বি কে সবার আগে লিখতে হবে। তার মানে বি হবে সবার আগে, তারপরে এ, তারপরে সি। কস্টের হিসাব করব, তখন তুমি আর কোনটা লেফটে কোনটা রাইটে সেটা হিসাব করবা না, ওকে। তারপরে B1 কে আমি ভিজিট করব। B1 কে ভিজিট করলে আমি কি পাই, B1 কে ভিজিট করলে জি পাই, তার মানে জি এর ভ্যালু হবে এখানে কি 21, তাই না? তো আগে থেকে A3 আর C8 ছিল। আর নতুন করে যেটা হচ্ছে আমি বসাবো, সেটাকে কোথায় বসাবো, আই থিঙ্ক ফার্স্টে বসাবো। একটু দেখে নেই, আমি আসলে এগুলো প্র্যাকটিস করিনি। ও সরি, দেখার তো কোনো দরকার নাই, ফার্স্ট লাস্ট তো কোনো বিষয় না এখানে। বিষয় হচ্ছে যার ভ্যালু কম তাকে আগে বসাইতে হবে, ঠিক আছে। যার ভ্যালু কম তাকে আগে বসাবো। এখন আমি নতুন করে যেটা পাইলাম জি, সে জি এর ভ্যালু কি 21, তার মানে ও সবার শেষেই বসবে, বুঝাই যায়। তার মানে A3 হবে এখানে, C8 হবে এখানে, আর লাস্টে হবে কি G21, কারণ ওর ভ্যালু বেশি এই জন্য ও শেষে, ঠিক আছে। এখানে কিন্তু ওই ডিএফএস বিএফএস এর মধ্যে আগে পরের বিষয় নেই, যার ভ্যালু কম সে আগে। এরপরে A3 কে আমরা ভিজিট করি। A3 কে ভিজিট করলে আমরা কি পাবো, এই তিনটা পাবো, ডিইজি। তো ডি এর ভ্যালু হবে 6, ই এর ভ্যালু 10, জি এর ভ্যালু 18, এই তিনটার মধ্যে। তার মানে ডি পাইলাম আমরা 6, তারপরে ই পাইলাম, সরি ই পাই, কি দিতেছে এগুলা, ই পাইলাম হচ্ছে 10, আর জি পাইলাম হচ্ছে 18। আর আগে থেকে আমার থাকবে কি, A3 কে ভিজিট করছি, C8 G21। তো G21 সবের পিছনে যাবে, সেটা আমরা জানি কারণ ওর ভ্যালু সবচেয়ে। আর C8 যাবে কোথায়, এখানে, এখানে থাকবে হচ্ছে C8।
8। তো আমি তো এখানে আসলে টাইপ করতেছি, এই জন্য মাঝখানে লিখতে পারতেছি। এক্সামের সময় তুমি আগেই হিসাব করে নিবা যে যেগুলো পাইছো এগুলাকে হচ্ছে তুমি কোনটাকে আগে পরে লিখবা। তাহলে এটার ভ্যালু সব থেকে কম, এই জন্য এটা আগে হয়েছে। আর C8 মাঝে, G21 কি শেষে চলে গেছে কিন্তু, ঠিক আছে। এখন D6 কে হচ্ছে আমরা ভিজিট করব। ভিজিট করলে তোমার কি পাবো? কিছুই পাবো না। তার মানে আগের যে সিকোয়েন্স ছিল সেটাই এখানে থাকবে, থাকলো। এরপরে C8 কে হচ্ছে আমরা ভিজিট করলাম। C8 কে ভিজিট করলে আমরা কি পাবো? একটা G পাবো। তার মানে সেই G এর ভ্যালু হবে 8 5 13। তার মানে 13 যদি হয় তাহলে 13 বসবে কোথায়? 10 18, 10 এর পরে 13, এখানে বসবে হচ্ছে G13। ওকে, G13 কিন্তু মাঝে বসলো কারণ নাম। তারপরে কি E10 কে আমরা ভিজিট করলাম। E10 কে ভিজিট করলে আমরা কি বাকি নতুন কি পাই না, মানে হচ্ছে যে তিনটা সেটাই। একটা ইতে শর্ট পড়ে গেল, কতগুলো হয়ে গেল। আচ্ছা যাক, ভুলে গেছি, অনেকদিন ধরে খাচ্ছাই না। তারপর হচ্ছে G13 কে আমি ট্রাভার্স করলাম, ভিজিট করলাম। জি কে ভিজিট করলে তো নতুন করে কিছুই পাই না, তার মানে এই যে দুইটা আছে এই দুইটা হচ্ছে এখানে চলে আসবে। এখন করেছে এই যে দেখো আমি কিন্তু গোল নোট পেয়ে গেছি। জি জি মানে গোল নোট 13 না 18 না 21 সেটা তো দরকার নেই। তো জি যেহেতু গোল নোট পেয়ে গেছে, তার মানে এখানে আমার স্টপ। এখন তুমি চিন্তা করে, এখন তো দেখো যে তুমি কিন্তু আগের বার যখন তুমি বিএফএস করছো তখন এখানে গোল নোট পাইছিলা কিন্তু কস্ট পাইছিলা 18। কিন্তু ইউসিএস যখন ইউজ করছো তখন দেখো গোল নোট পাইছো সাথে কস্ট কত? 13। এই যে এই দুইটা থেকে কিন্তু বেশি। তো ইউসিএস যখন ইউজ করবা তখন তুমি যে গোল নোট পাবা, তুমি দেখবে গোল নোট একটু অন্যান্য গোল নোটের থেকে কমই হবে নরমালি, ঠিক আছে। তো এখন হচ্ছে 13, তার মানে নোট কয়টা ভিজিট করতে হয়েছে? 1 2 3 4 5 6 7টা ভিজিট করতে হয়েছে আমি গোল নোট পাওয়ার জন্য। এবং আমার সিকোয়েন্স কোনটা? 13 মানে হচ্ছে 8 5 13, তার মানে SCG, এটা হচ্ছে আমার পাথ। SCG এই পাথে আমি গেছি, যার কারণে আমি গোল নোট পাইছি। এবং কস্ট কত? 13। এখানে একটা ভুল দেয়া আছে, আই থিঙ্ক এই যে সলিউশন পাথ SH লেখা, আগেরটা কপি মারছে। এই যে এটারে কপি মেরে বসিয়েছে, চেঞ্জ করে না, এখানে হবে কি SCG, ঠিক আছে। 13 মানে কি SCG, এটা ভুল আছে। কস 13, নাম্বার অফ এক্সপেন্ডেড নোড হচ্ছে 7। তো এই চারটা অ্যালগোরিদম আমাদের মোটামুটি হচ্ছে এই চ্যাপ্টার থেকে ছিল। আমরা দেখলাম বিএফএস দুই ধরনের হচ্ছে গ্রাফের ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে কস্ট ফ্রি আর একটা হচ্ছে উইথ কস্ট। কস্ট ফ্রি থাকলে আমরা তিনটা ইউজ করতে পারবো, মানে ইউসিএস ছাড়া বাকি তিনটা ইউজ করতে পারবো। আর যদি কস্ট সহ দেওয়া থাকে তাহলে ওই তিনটা এবং ইউসিএস চারটা ইউজ করতে পারবো। তো কোনটা কিভাবে ইউজ করতে হয়, পার্থক্যগুলো কি, সবই এক্সপ্লেন করছি আমি। ওকে, এরপরে হচ্ছে পরের চ্যাপ্টার হচ্ছে আমাদের তিনটা, কিন্তু তিনটার মধ্যে দুইটা অ্যালগোরিদম বলতে গেলে আসলে কাছাকাছি। তো আই থিঙ্ক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা। তো ফার্স্টে হচ্ছে আমরা যাব গ্রিডি বেস্ট ফার্স্ট অ্যালগোরিদম, না জানো কি একটা আছে, এই বেস্ট ফার্স্ট না কিন্তু গ্রিডিতে যাবা, গ্রিডি। লোভী যেখানে দেখবা সেখানে যাবা, এই যে গ্রিডি, ঠিক আছে। 42 নাম্বার পেজ, গ্রিডি বেস্ট ফার্স্ট। এটা এটা হচ্ছে আমরা আগে করব। তো এই ক্ষেত্রে তোমার কি থাকবে? আচ্ছা, এটা তো আমি আসলে লিখে দেখাবো না, এটা স্লাইড দেখাইতে হবে, কারণ এখানে হচ্ছে টেবিল করা লাগবে না। আমি হচ্ছে এটা পিপিটি এক্সটা আমার কাছে আছে। ওকে, তো সরি, শুরুতে চলে গেল। ওকে, গ্রিডি বেস্ট ফার্স্ট সার্চ, এটা হচ্ছে আমরা করব। তো এক্ষেত্রে হচ্ছে আমাদের কি থাকবে? আমাদের হচ্ছে একটা গ্রাফ দেওয়া থাকবে, মানে গ্রাফ বলতে এরকম একটা গ্রাফ দেওয়া থাকবে আর কি, ঠিক আছে। ট্রি গ্রাফ, মানে ট্রি তো এক ধরনের গ্রাফে যাই দেওয়া থাকুক না কেন এরকম হচ্ছে দেওয়া থাকবে। এই যে এটা দেওয়া থাকবে না, আবার এই যে এটা দেওয়া থাকবে না, এটা জাস্ট এই যে আলাদা কালি দিয়ে লিখছে, মানে এটা তোমার বোঝানোর জন্য লিখছে, ঠিক আছে। এই যে কালো কালো যেগুলো দেখতেছো এগুলো দেয়া থাকবে। সো এখান থেকে তোমাকে সেম একটা গোল নোট দিয়ে দিবে আগের মতো, সেই গোল নোটটাকে তোমার খুঁজে বের করতে হবে, কিন্তু একটু ভিন্ন পদ্ধতিতে, ঠিক আছে। এটা যেহেতু গ্রিডি অ্যালগরিদম। সো এখানে কিছু লেখা আছে, এই SLD মানে হচ্ছে স্ট্রেট লাইন ডিসটেন্স, মানে হচ্ছে তুমি ধরো এর নাম সব অদ্ভুত অদ্ভুত নাম, ঠিক আছে। এই ধরো ওরাডিয়া, ওরাডিয়া থেকে তুমি হচ্ছে ধরো ফ্যাগারেস যাবা, ওরাডিয়া থেকে ফ্যাগারেস। তো নর্মালি তুমি যদি এই পাথ ফলো করে যাও তাহলে কত? 151 আর 99, 250।
তোমার হচ্ছে কস্ট লাগবে, তখন এখানেও কস্ট দেয়া থাকবে, ঠিক আছে, এখানেও কস্ট। আবার কস্ট দেখলে ইউনিফর্মে চলে যায় না, অ্যালগরিদমের নাম খেয়াল করবা কি বলছে, গ্রিডি বলছে নাকি হচ্ছে ইউসিএস বলছে, ঠিক আছে। তাহলে তুমি যদি এই পথ ফলো করে যাও তাহলে হচ্ছে তোমার 151 আর 99 মানে 250 কস্ট লাগবে। আর এইখানে যে ভ্যালুগুলা দেয়া আছে এই ভ্যালুটা তোমার দেয়া থাকবে এক্সামে। এই ভ্যালুটা মানে হচ্ছে তোমার এই যে লেখা আছে স্ট্রেট লাইন ডিসটেন্স, মানে ধরো মানে এই ভ্যালুটা সবসময় তোমার মানে গোল নোডের দূরত্বটা, ধরো আমি গোল নোড ধরলাম, ধরো কোনটা ধরবো, ধরো হচ্ছে এটা ধরি, এই পিটেস্টি, নাম জানি না, যাই পিটেস্টি, এটা হচ্ছে গোল নোড, মানে তোমাকে তো পরীক্ষায় বলে দিবে গোল নোড কোনটা, এটা হচ্ছে গোল নোড। তো এই যে আরাদের ভ্যালু দেওয়া আছে 366, তার মানে হচ্ছে আরাদ থেকে পিটেস্টিতে তুমি যদি সোজা একটা লাইন টান দাও এভাবে সোজা, তাহলে এই সোজা স্ট্রেট লাইনটার তোমার দৈর্ঘ্য বা দূরত্ব হবে 366, ঠিক আছে। তো এখানে ওরা গোল নোড হচ্ছে বুকারেস্ট। তো এখন মনে করো এই যে এই কি লাগছে ওরাডিয়া, ওরাডিয়া 380, তার মানে ওরাডিয়া কই, এই যে ওরাডিয়া, তার মানে ওরাডিয়া থেকে তুমি যদি সোজা একটা টান তুমি যদি বুকারেস্টে দাও, কারণ এটা হচ্ছে আমার গোল নোড, এখান থেকে যদি সোজা টান দাও তাহলে সেটার দূরত্ব হবে হচ্ছে তোমার 380, এটা ওরা দিয়ে দিছে, ঠিক আছে। তো এখানে যে ভ্যালুগুলো দেয় সেগুলো হচ্ছে সব নোড থেকে গোল নোডে যাইতে স্ট্রেট লাইনে যেতে কত দূরত্ব আমার অতিক্রম করতে হয় সেটা দেয়া। এই যে একটা এক্সাম্পল দিয়ে দিছে যে নিমাত থেকে বুকারেস্ট, দেখো এই যে এটা কি নিয়ামট নাকি নিয়ামট এন কই, এই যে নিয়াম থেকে 234, মানে নিয়ামটের ভ্যালু 234, মানে হচ্ছে নিয়াম থেকে গোলে যাইতে 234 সোজা, তার মানে এই যে দেখো নিয়াম থেকে সোজা বুকারেস্ট মানে গোল, এখানে দিছে 234, এটা একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিছে। তো প্রথমে আমরা গ্রিডি করব। সো গ্রিডিতে মূলত কি হবে, তুমি জাস্ট আচ্ছা আমরা শুরু করি তাহলেই হবে। ওকে, তো সোর্স থেকে শুরু করবা, সোর্স বলে দিবে, এখানে বলছে সোর্স হচ্ছে তোমার আরাদ আর গোল হচ্ছে বুকারেস্ট। তো তোমার হচ্ছে এমন একটা ওয়ে বের করতে হবে যেইটা মিনিমাম কস্টে তুমি হচ্ছে আরাদ থেকে কই গেল, এই আরাদ থেকে বুকারেস্টে যেতে পারো মিনিমাম কস্ট। কিন্তু সমস্যা হচ্ছে এই গ্রিডি অ্যালগরিদম আমাদের আসলে সব সময় মানে কখনো দেয় বাট সব সময় আমাদের অপটিমাল পাথ বা হচ্ছে মিনিমাম কস্টের পাথটা আমাদেরকে দেয় না। তো এইটাকে সলভ করার জন্য আমরা হচ্ছে কি এ স্টার সার্চ ইউজ করি, ঠিক আছে। তো এই পরীক্ষায় কিন্তু এরকম আসতে পারে, মানে আসতে পারে বলতে যদি এভাবে দেয় যে তোমাকে হচ্ছে এরকম একটা গ্রাফ দিয়ে দিল, বললো যে তুমি হচ্ছে গ্রিডি সার্চ হতে হ্যান ত্যান করো গ্রিডি, তো তুমি গ্রিডি অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করে তুমি একটা পাথ পাইলা, তো তোমাকে বলতে পারে যে এই পাথটা অপটিমাল কিনা। যদি অপটিমাল না হয় তাহলে অপটিমাল পাথ বের করার জন্য কোন অ্যালগরিদম ফলো করা যেতে পারে, তো তখন বুঝবা গ্রিডির আপডেটেড ভার্সনই হচ্ছে এ স্টার, এটা আমরা গ্রিডির পরেই দেখবো। সো তখন তুমি কিন্তু বুঝে যাবা যে গ্রিডি করে যেহেতু পাই নাই, তার মানে আমি যদি এখানে এ স্টার সার্চ মারি তাহলে হচ্ছে আমি অপটিমাল পাথটা পেয়ে যাব, ঠিক আছে। যদি এইভাবে দেয় তাহলে আর কি চিন্তা করবা। তাহলে আমাদের সোর্স হচ্ছে আরাদ, গোল হচ্ছে বুকারেস্ট, তো আমরা আরাদ থেকে শুরু করব। তো ফার্স্টে হচ্ছে আমরা আরাদ লিখছি, এবং এই গোলের সাথে তোমরা হচ্ছে এই ভ্যালুটা লিখবা, এই যে আরাদের ভ্যালু কত 366, মানে 366 মানে আরাদ থেকে গোলে যাইতে হলে, গোল নোডে যাইতে হলে 366 কস্ট, মানে স্ট্রেট লাইনে 366 কস্ট লাগে। তো এটা তুমি নিচে নিচে হয়তো লিখবো না, কারণ নিচে থেকে তো আমরা মূলত ডাক টানবো, উপরে বা পাশে যেখানে মন চায় এক জায়গায় লিখলেই হবে। তো এই সাথে এটা লিখে দিবা, কারণ এই কস্ট না লিখলে তুমি ট্রাভার্স করতে পারবা না, ঠিক আছে, এখানে কস্ট গুলা লিখতে হবে। তাহলে এখানে লিখলা, এক্ষেত্রে কোনো টেবিল টুবিল নাই, ওকে। তাহলে কস্ট লিখলা 366, এরপরে এটাকে তুমি কি করবা, ট্রাভার্স করবা। এখন এইটাকে ট্রাভার্স করবা কিভাবে, আগের ক্ষেত্রে তো আমাদের চাইল্ড ফাইল্ড ছিল সেগুলো ট্রাভার্স করতাম, আর এই ক্ষেত্রে তুমি করবা কি, এটা যেহেতু একটা গ্রাফ, তো এই ক্ষেত্রে তুমি হচ্ছে এই আরাদের যত প্রতিবেশী আছে, ডিরেক্ট প্রতিবেশী বা অ্যাডজাসেন্ট নোড যেগুলোকে বলে, সেগুলো সবগুলো তুমি লিখবা। তাহলে এই যে আরাদ, আরাদের সাথে কে আছে, এই জেরিন্ড আছে, এই সিবিউ আছে, আর হচ্ছে কি টিমিসোয়ারা আছে, ঠিক আছে। অস্থির নাম সব, কোন দেশের নাম, আমার মনে হয় আফ্রিকা মহাদেশের কোনো কোনো কিছুর নামটা হইতে পারে। আচ্ছা, তাহলে হচ্ছে আরাদের সাথে এই জেরিন্ড আছে, সিবিউ আছে, টিমিসো, এইটা কিন্তু আরাদের সাথে না, ঠিক আছে, এইটা মানে অ্যাডজাসেন্ট নোড গুলা। তাহলে এই তিনটা লিখবো, এবং এই তিনটার ভ্যালুও লিখবো। এই জেরিন্ডের ভ্যালু জেড 374 লিখবা, সিবিউ এস, সিবিউ 253 লিখবা, আর টিমি সোয়ারার ক্ষেত্রে টি, এই যে 329, এখানে কিন্তু ভুলে আবার এই যে 140, 75, 118 এগুলা লিখে দিও না, ধরা যাবে, ঠিক আছে। এই ভ্যালুটা তোমার লিখতে হবে, ওকে।
তাহলে এখন আমরা দেখি নেক্সটে যাই। এই যে দেখো আরাদের ক্ষেত্রে আমরা কি তিনটা পাইলাম, এই জেরিন্ট, সিবিউ, টিমিসোয়ারা পাইলাম, এই তিনটা লিখলাম এবং এই তিনটার ভ্যালু এখান থেকে লিখবা, এখান থেকে না, ঠিক আছে? গ্রিডিতে এখান থেকে আমি কোনো ভ্যালু ইউজ করব না, পুরোটা আমি এই টেবিল থেকে ইউজ করব। ওকে, তারপরে এখন এই তিনটার মধ্যে কোনটাকে তুমি হচ্ছে ট্রাভার্স করো, কোনটাকে হচ্ছে এক্সটেন্ড করবা, ঠিক আছে? তো এই তিনটার মধ্যে যার কস্ট সব থেকে কম হবে, তো সিবিইউ 253, এটা 329, এটা হচ্ছে 374, তোমার কম হচ্ছে সিবিইউ। সিবিইউ কে তুমি এখন এক্সটেন্ড করবা, সো হচ্ছে কি সিবিইউ এর প্রতিবেশী যারা আছে তাদেরকে লিখবা। এখন সিবিইউ দেখো, সিবিইউ এর প্রতিবেশী কারা? ওরাডিয়া, ফেগারেস, এটা কি রিমনিকু, ভিলসিয়া, যাই হোক না কেন, তারপরে আরাত। এখন একটা চিন্তা করতে পারো যে আমি তো আরাত থেকে এখানে আসছি, মানে আরাত থেকেই তো এখানে গেছো, এখন আবার এটার প্রতিবেশী আরাত আছে সেটাকেও লিখবা কিনা? হ্যাঁ, লিখতে হবে। এই ক্ষেত্রে গ্রিডির ক্ষেত্রে অথবা এ স্টার দুইটার ক্ষেত্রে তোমার হচ্ছে এই প্রতিবেশী যারা থাকবে সবাইকে তোমার লিখতে হবে, সেটা আগে আছে নাকি নাই তোমার দেখার বিষয় না, ঠিক আছে? তার মানে সিভিউর প্রতিবেশী এই চারটা, এই চারটা এবং চারটার সাথে এখান থেকে যে চারটার ভ্যালু সেই ভ্যালুগুলো লিখবা। তাহলে এই যে দেখো সিভিউর ক্ষেত্রে কি পাইলা, এই যে আরাত পাইলা, আরাত, এইটা পাইলা, এটা পাইলা, এটা পাইলা, এই চারটা পাইলা, এই চারটা লিখলা এবং চারটার ভ্যালু এখান থেকে লেখা হয়েছে, তীর চিহ্ন দিয়ে দেখাই দিয়েছে যদিও। এখন এই চারটার মধ্যে সব থেকে কম কোনটা? এটা ফেগারেস, তাই না? 176, এইটাকে এখন তুমি এক্সটেন্ড করবে। এখন ফেগারেসের প্রতিবেশী কারা কারা? সিবিউ, বুকারেস্ট, এই দুইটা, তাই না? তার মানে সিবিউ আর বুকারেস্ট লাগবা। তার মানে এখান থেকে লাগলো কি সিবিউ, বুকারেস্ট, তো সিবিউর ভ্যালু এখান থেকে লাগলো, আর বুকারেস্ট, বুকারেস্ট কি জিরো, যেহেতু বুকারেস্ট গোল তো ওর কস্ট তো জিরোই হবে। যখনই তুমি বুকারেস্ট পাবা মানে গোল নোট পাবা বা জিরো কস্ট পাবা, তার মানে কি তোমার গোল নোট হয়ে গেছে, তোমার আর এই এখান থেকে তো আর কোনো ট্রাভার্স করার দরকার নেই, তাই না? তোমার উদ্দেশ্য হচ্ছে গোল নোট পাওয়া, গোল নোট পেয়ে গেছো। এখন এই গোল নোটের পাথ কোনটা? আরাত থেকে সিভিউ, সিভিউ থেকে ফেগারেস, ফেগারেস থেকে বুকারেস্ট, আরাত থেকে সিভিউ, সিভিউ থেকে ফেগারেস থেকে বুকারেস্ট, এই পাথ, তাই না? এখন তুমি যদি এই গ্রাফ অনুযায়ী এই পাথটা ক্যালকুলেট করো, এটা কিন্তু অপটিমাল না। মানে এই পাথে আমার যত কস্ট লাগে, এই যে 140 আর 99, 239, 239 আর 211, কত হয়? 400, 450। মানে আরাত থেকে সিবিউ ফেগারেস হয়ে বুকারেস্টে যেতে তোমার টোটাল কস্ট হয় কত? 450 অ্যাকর্ডিং টু গ্রাফ। কিন্তু তুমি যদি অন্য পথ ইউজ করো এর থেকে কম কস্টে যেতে পারবা। এই জন্যই বলছে যে গ্রিডি অ্যালগরিদম কখনোই, মানে কখনো না, মানে কখনো হয়তো বা অপটিমাল পাথ দিতে পারে, বাট সবসময় অপটিমাল পাথটাকে দিবে না, ঠিক আছে? যেমন এক্ষেত্রে দেয় নাই। তো তোমাকে যদি গ্রিডি দিয়ে বের করতে বলে, তুই এরকম করে বের করে দিবা, এটা এঁকে দিবা, তারপরে হচ্ছে পাথ লিখে দিবা, আরাত, সিবিউ, ফেগারেস এইটা, এবং কস্ট, কস্ট লিখতে বললে লিখবা, না লিখতে বললে নাই, শেষ। ওকে, এখন এটা যেহেতু অপটিমাল পাথ দেয় না, তোমাকে যদি বলে অপটিমাল পাথ কিভাবে পেতে পারি, এখানে এই পথটা দেখাই দিয়েছে, ঠিক আছে? কিভাবে পথটা আসছে, ঠিক আছে? এই যে সলিউশন টার্নস আউট নট টু বি অপটিমাল, ঠিক আছে? এটা আসলে অপটিমাল না, অপটিমাল হচ্ছে এইটা, এই যে এই পথে আসলে অপটিমাল হইতো, বাট সেটা তো আমরা গ্রিডি দিয়ে পাই নাই, যেটা পাইছি সেটাকেই লিখে দিবা। তো এখন যদি তোমাকে বলে যে অপটিমাল পাথ পাওয়ার জন্য তুমি কোনটা ইউজ করতে পারো, তাহলে কি গ্রিডের আপডেটেড যেটা আছে এ স্টার সার্চ। আর যদি শুরু থেকেই তোমাকে বলে স্টার সার্চ ইউজ করো, তাহলে এ স্টার ইউজ করবা, এই যে এ স্টার সার্চ গ্রিডের পরে। তো এ স্টার আর গ্রিডের মধ্যে পার্থক্য কি? গ্রিডের মধ্যে আমরা যে কাজটা করছি, ধরো যখন আমি আরাদ থেকে সিবিউতে আসছি, তখন আমি আরাদের ভ্যালুটা লিখছি কত? 366। এই যে ধরো, আচ্ছা ধরো এটা ওরাডিয়া, দেখি ওরাডিয়া, যখন আমি ওরাডিয়ার নোডের নামটা লিখছি তখন ওরাডিয়ার ভ্যালুটা লিখছি, এই ওরাডিয়ার ভ্যালু হচ্ছে 380। এ স্টার, এ স্টারের ক্ষেত্রে কি করব, এই এখান থেকে 380 লিখবো, আর এখান থেকে এই এই আরাদ থেকে সিবিইউ ওরাডিয়া আসছি এই টোটাল ভ্যালুটাও লিখবো, ঠিক আছে? এখান থেকে তো প্রথমে 380 যেটা লেখা সেটা লিখবো, তারপরে প্লাস দেব, প্লাস দিয়ে লিখবো কি আরাদ থেকে সিবিইউ, সিবিইউ থেকে ওরাডিয়া, ওরাডিয়া। তাহলে এই যে আরাদ থেকে সিবিইউ, সিবিইউ থেকে ওরাডিয়া, কত হয়? 140 যোগ 151, ঠিক আছে? এই ভ্যালু দুইটা যোগ করে যেটা হয় সেটাও এখানে লিখতে হবে, এটাই হচ্ছে পার্থক্য। তার মানে গ্রিডির ক্ষেত্রে আমরা শুধু এইটাকে ইউজ করি, আর এ স্টারের ক্ষেত্রে এইটার সাথে এখানে যে পদগুলো আছে, মানে যে কস্টগুলো আছে সেগুলোকে আমাদের যোগ করে দিতে হয়। যেমন আমরা হচ্ছে দেখি ইজিলি বোঝা, যে এটাই এখানে লেখা মূলত, ঠিক আছে? এই হাবিজাবি অনেক কিছু, কোনটার পরিচয় কি সব লেখা আছে। ওকে, সেম এখানে বুকারেস্টি হচ্ছে আমাদের গোল নোট এবং আরাদি হচ্ছে আমাদের সোর্স নোট। তো আমি প্রথমে কি করলাম, আরাদ লিখলাম, এখন আরাদের ভ্যালু এখান থেকে কত? 366 লিখলাম, 366। এরপরে ও যেহেতু সোর্স নোড, সোর্স নোডের ক্ষেত্রে তো মানে আরাদ থেকে আরাদের দূরত্ব কত? 366 পরে যোগ দিব কি
আরাত থেকে আরাদের দূরত্ব, সো আরাত থেকে আরাদের দূরত্ব 0, তাই না? বা রুট নোডের ভ্যালু সবসময় 0ই হয় কস্ট, এই জন্য 0 যোগ দিলাম, যোগ দিয়ে কত পেলাম 366। মূলত যোগফলটাই লিখতে হবে, ঠিক আছে? এরপরে তুমি আরাতকে তুমি ট্রাভার্স করো, কি কি পাবা তার প্রতিবেশী যেগুলা, জেরিন্ট, সিবিউ, টিমিসোয়ারা, এই তিনটা পাবা। ওকে, টিমিসোয়ারা মানে আগে পরে যে যেটা আগে লিখো সমস্যা নাই, এমন না যে এটা আগে লিখতে হবে এটা পরে লিখতে হবে, যে যে কোনো একটা আগে লিখতে পারো। এখন সিবিউর ক্ষেত্রে সিবিউর ভ্যালু কত, সিবিউ 253 লিখলা, 253 তার সাথে যোগ দিবা কি, আরাত থেকে সিবিউতে আসতে কত লাগে, আরাত থেকে সিবিউতে আসতে 140, এই করে পাইছে কত 393। এই 393টা কিন্তু মেইন লিখতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই দুইটা যদি তুমি এইভাবে লিখে দাও তাহলে টোটাল কত সেটা তো বুঝবে না, সেই দুইটা যোগ করে যেটা হয় ইকুয়াল দিয়ে সামনে না লিখে পিছে লিখছে আর কি, যাক। তো 393। এই টিমিসওয়ারার ক্ষেত্রে টিমিসওয়ারার ভ্যালু হচ্ছে এখানে তোমার 329, 329 লিখলাম। আর আরাত থেকে টিমিসওয়ারা আসতে টাইম লাগে, না টাইম না সরি কস্ট, আরাত থেকে টিমিসওয়ারা 118, এই যে 118 যোগ করে দিছে। এভাবে তিনটা লিখলাম, তিনটার মধ্যে সবচেয়ে কম কত, 329 টিমিসওয়ারা, তাই না নাকি? 400 এত 393, 329 টিমিসওয়ারা হচ্ছে সব থেকে, সরি টিমি এটা তো 447, 449, 393 সিবিউ, সিবিউ হচ্ছে সব থেকে কম 393। তো সিবিউ কে আমরা হচ্ছে এখন এক্সটেন্ড করব, আসিফ, সিবিউর প্রতি বেশি আছে 4। হ্যাঁ বলো। 140-এর সাথে যোগ 253, এটা বুঝলাম না। আচ্ছা, এস এই গ্রিডি বুঝছিলি? হ্যাঁ আচ্ছা আরাত, হ্যাঁ আরাত গ্রিডিতে আমরা যেটা করতাম, আরাতকে যখন হচ্ছে আমরা এক্সটেন্ড করতাম তখন কি রাখতাম, আরাদের প্রতিবেশী গুলা লিখতাম। তাহলে হ্যাঁ হ্যাঁ আরাদের প্রতিবেশী জেরি, সিবিউ, টিমিসোয়ারা, এখানে আমি সেই তিনটা লিখলাম। লেখার পরে কি করতাম, এই প্রতিটার এই টেবিল থেকে যে ভ্যালুটা সেটা লিখতাম, তাই না? তাহলে হ্যাঁ এখানে এই সিবিউর ভ্যালু আছে কত, সিবিউর ভ্যালু আছে 253, লিখলাম 253। এখন হ্যাঁ 253 লেখার পরে এ স্টার যখন ইউজ করবো তখন সেই 253 সাথে যোগ দিব আরাত থেকে সিবিইউতে আসতে যে ও কষ্টটা লাগছে আচ্ছা সেটা আচ্ছা কিন্তু যোগ আচ্ছা, দিতে হবে। ঠিক আছে। আরাত থেকে সিবিইউতে আসতে 240 লাগছে, সেটা যোগ দিছি, ঠিক আছে? আচ্ছা তার মানে এ স্টারের ক্ষেত্রে এই ভ্যালুটা নিব, তার সাথে এই এই ই অনুযায়ী ট্রি অনুযায়ী যে পরিমাণ কস্ট লাগে সেটা যোগ করে দিই। ওকে, এবার সব থেকে ছোট হচ্ছে সিবিইউ 393, এটাকে বাড়াবো, তাহলে সিবিইউ হচ্ছে 4টা, ওরাডিয়া, ফেগারেস, এই রিমি রিমি হ্যানতেন, আর একটা হচ্ছে কি আরাদ, এই 4টা আছে। তাহলে এই 4টা আমি লিখবো, লিখলাম এই 4টা ভ্যালু আগে দেখো না, এই 4টা লিখলাম। এখন আরাদ, আচ্ছা ধরো সিবিউর আগে আরাদ পরে দেই, ধরো ফেগারাস আছে, তাহলে এই কি লিখবো, আগে হচ্ছে ফেগারাসের ভ্যালুটা লিখবো। ফেগারাস এফ, এই ফেগারাস কত 176, লিখলাম 176। এরপরে ভ্যালু লিখতে হবে, এরপরে ভ্যালু কি, সিবিইউ থেকে ফিগারাসে যেতে কি ভ্যালু লাগছে সেটা কিন্তু না, সোর্স থেকে এখানে আসতে, ওই যে ইউনিফর্ম কস্ট সার্চের মতো সোর্স থেকে যেমন আমরা কস্ট হিসেব করতাম, এখানে সোর্স থেকে। তাহলে 176 এর সাথে যোগ দিব কি, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফেগারাস। তাহলে হিসাব করো, আরাত থেকে সিবিইউ 140, সিবিইউ থেকে ফেগারাস 99, তার মানে কি 239, এই যে 239 যোগ দিছে, ঠিক আছে? সিবিইউ থেকে আরাত পাইছিলাম, তাহলে আরাদের ভ্যালু ছিল 366, লিখলাম 366। এরপরে যোগ দিব কি, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে আরাত, তাহলে আরাত থেকে সিবিইউ 140, সিবিইউ থেকে আরাত 140, টোটাল 280। এই দেখো একটা পদে কিন্তু দুইবার আরাত থেকে সিবিইউ, এই যে আরাত থেকে সিবিইউ আবার সিবিইউ থেকে আরাত, 280, 280 যোগ দিলাম। ওরাডিয়া, ওরাডিয়ার ভ্যালু কত, 380, লিখলাম 380। তার সাথে যোগ দিব কি, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ওরাডিয়া, আরাত থেকে সিবিইউ 140, সিবিইউ থেকে ওরাডিয়া, কই ওরাডিয়া 151, তাহলে 140 আর 151 কত হয়, 291। এই যে 291 যোগ দিলাম, এই দুটা যোগ করে যেটা পাইছি সেটা। তো এরকম ভাবে করবো, তো এই ভুলটা কেউ করবা না, মানে এইটাই ভুল হইতে পারে যে তুমি যখন ওরাডিয়ার ভ্যালু লিখলা, তুমি তখন এখানে 380 এখান থেকে লিখলা, আর মনে করলা কি সিভিউ থেকে ওরাডিয়া যেতে কত কস্ট লাগে 151, 151, এটা কিন্তু না, তোমার কিন্তু সোর্স থেকে একদম এই পর্যন্ত পুরো হিসাবটা লাগবে। তো এই চারটার মধ্যে সবচেয়ে কম কোনটা, এই যে 413, তাই না? এই যে রিমনিকু ভিলসিয়া নাকি সাইসাতা, এইটা 413। তাহলে এইটাকে আমরা এখন এক্সটেন্ড করব, তাহলে এটার চাইল্ড আছে মানে এটার প্রতিবেশী কে, এটার প্রতিবেশী প্রথমে আছে সিবিইউ নিজে, তারপরে আছে পিটেস্টি, তারপরে এখানে আছে ক্রাইওভা, তিনটা, ঠিক আছে? এই তিনটাই আছে, তাহলে এটা থেকে আমরা এই তিনটা পাবো, ক্রাইওভা, পিটেস্টি, সিবিইউ। ধরো আমি পিটেস্টি ধরি, তাহলে পিটেস্টির ভ্যালু প্রথমে কত আছে, পি, এই যে পি 10,
আচ্ছা এখানে 100 হবে, মেবি এখানে 100 লাগছে, মেবি 100 হবে। আচ্ছা 10 হোক 100 হোক, ভ্যালু মানে ভ্যালু ডাজন্ট ম্যাটার, প্রসেসটা বুঝতে হবে। তাহলে ধরো এখানে 100 আছে, মনে মনে এখানে 100 আছে, তো লিখলাম 100। এরপরে কি করব? এরপরে সোর্স থেকে শুরু করবা, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে রিমনিকিউ, রিমনিকিউ, রিমনিকিউ থেকে পিটেস্টি, এই পুরোটা যোগ করতে হবে। তাহলে আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে এই যে রিমনিকু, রিমনিকু থেকে পিটেস্টি, 140 যোগ 80 যোগ 97, এই তিনটা যোগফলের সাথে এখান থেকে যে 100 পাইছি সেটা যোগ করলাম, 417। সেম সিবিইউর চিন্তা করলেও সেম, সিবিইউ এখানে কত ছিল? 253, লিখলা 253। এরপরে আবার যোগ দিবা কি? আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে রিমনিকু, রিমনিকু থেকে সিবিইউ, থেকে সিবিইউ, সিবিইউ থেকে রিমনিকু, রিমনিকু থেকে সিবিইউ। তাহলে 140 যোগ 80, এখান থেকে এখানে যোগ 80, 80 80 160, 160 আর 140 300। ঠিক আছে, এই যে 300 যোগ দিছি। তো যোগ দেওয়ার পদ্ধতিটা আই থিঙ্ক সবাই বুঝে গেছে। এখন এই তিনটার মধ্যে সব থেকে ছোট কোনটা? এটা 500, এটা 417, এটা পিটেস্টি ছোট। তার মানে পিটেস্টিকে এখন এক্সট্যান্ড করবো, তার মানে পিটেস্টির প্রতিবেশী আছে তিনটা, রিমনিকু নিজে আছে, ক্রাইওভা আছে, আর হচ্ছে বুকারেস্ট আছে, এই তিনটা। তাহলে এই তিনটা লিখলাম। ও সরি, এটা কি ভুল হয়েছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি, এখানে একটা ভুল হয়েছে, তো বলতে ভুলে গেছি। হ্যাঁ, এখানে যে আমরা সিবিইউ কে যখন হচ্ছে আমরা করছি, তখন আমরা দেখছি যে এই চারটার মধ্যে কোনটা ছোট, মানে সরি এই চারটার মধ্যে না, এই সবগুলার মধ্যে, মানে এখানে আছে চারটা, এখানে দুইটা, এই ছয়টার মধ্যে কোনটা সব থেকে ছোট সেটাকে আমার এক্সট্যান্ড করতে হবে। মানে আমি সিবিইউ কে এক্সট্যান্ড করে এই চারটা পাইছি, তার মানে এই চারটার মধ্যে যেটা ছোট সেটাকে এক্সট্যান্ড করবো তা না, সবগুলোর মধ্যে। ঠিক আছে, এই দুটো কিন্তু ইনক্লুডেড ছিল। ঠিক আছে, আমি তখন খেয়াল করি নাই। তার মানে এই ছয়টার মধ্যে ছোট ছিল 413, এই জন্য 413কে এক্সট্যান্ড করছি, এই চারটার মধ্যে কিন্তু কম্পেয়ার করিনি, এই ছয়টা, এই দুটোর সঙ্গে। তাহলে এরপরে আসলাম এখানে, এখানে আসার পরে এইটাকে এক্সট্যান্ড করে এই তিনটা পাইছি। এখন আমি কয়টার মধ্যে হিসাব করব? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটার মধ্যে কোনটা ছোট? শুধু এই তিনটার মধ্যে কোনটা ছোট সেটা কিন্তু দেখবো না। ঠিক আছে, আটটার মধ্যে কোনটা ছোট সেটা দেখতে হবে। তাহলে আটটার মধ্যে ছোট হচ্ছে কি? 415, তাই না? এই সবগুলো যদি হিসাব করো 415, তাহলে এইটাকে হচ্ছে আমার এক্সট্যান্ড করতে হবে। দেখো এইটাকে এক্সট্যান্ড করে এখানে আসার পরেও কিন্তু আমি আর এখান থেকে কোথাও যাইতে পারছি না, কারণ এই ভ্যালুটা ছোট। তাহলে ফেগারেস কে করবো, তাহলে ফেগারেস এর ভ্যালু আছে কি? সিবিইউ, বুকারেস্ট, এই দুইটা। তাহলে এই দুইটা আমি পাবো, সিবিইউ পাইলাম, বুকারেস্ট পাইলাম। তাহলে সিবিইউ এর ভ্যালু, আচ্ছা বুকারেস্টের ভ্যালু ধরি, বুকারেস্ট তো ছোট, সিবিইউ ধরি। তাহলে সিবিইউ এর ভ্যালু ছিল কত? 253, লিখলাম 253। এরপরে যোগ হবে কি? আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফেগারেস, ফেগারেস থেকে সিবিইউ, আরাত থেকে সিবিইউ 140, সিবিইউ থেকে ফেগারেস 99, আবার ফেগারেস থেকে সিবিইউ কই গেল, ফেগারেস থেকে সিবিইউ আবার 99, মানে 140 যোগ 99 যোগ 99। ঠিক আছে, 99 99 হচ্ছে 198, আর 140 যে 338 আই থিঙ্ক, হ্যাঁ 338, এই যোগ করে দিলাম। ঠিক আছে, তো এখন যোগ করে দেওয়ার পরে এখন এই যে দেখো বুকারেস্ট কিন্তু আমাদের গোল নোট ছিল, এবং বুকারেস্ট আমরা অলরেডি পেয়ে গেছি, তাই না? বুকারেস্ট কিন্তু আমরা পেয়ে গেছি। এখন কাহিনী আছে, বুকারেস্ট পাইলেও বুকারেস্টের ভ্যালু তো জিরো না, তাই না? তাহলে এখন আমরা আবার দেখবো কি এগুলোর মধ্যে সব থেকে ছোট কোনটা। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, আটটার মধ্যে সব থেকে ছোট কোনটা? এই যে রেড দেয়া আছে 417, কষ্ট করে আমাদের খুঁজে লাগে না, এইটা সব থেকে ছোট। এখন কি করবো তাহলে? এইটাকে হচ্ছে আমাদের এক্সট্যান্ড করতে হবে। এখন এইটাকে এক্সট্যান্ড করো, এইটাকে এক্সট্যান্ড করলে আমরা কি পাইলাম? এইটা 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 সবকিছু পাইলাম। তো এখন যদি তুমি আবার সেম পদ্ধতিতে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ করলাম, তো এখন হচ্ছে বুকারেস্টে, এখন দেখো এখানেও কিন্তু আমি বুকারেস্টে চলে গেছিলাম, এই ফেগারেস্ট থেকেও আমি বুকারেস্টে চলে গেছি। কিন্তু এই বুকারেস্টে এখানে যাওয়ার পরে আবার আমি যদি এটা থেকে এক্সটেন্ড করি, তাহলে এখানে গেলে আমার কস্ট কম লাগে। ঠিক আছে, যে আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফেগারেস, এই যে এখানে, এখানে কিন্তু আমি অলরেডি বুকারেস্ট পেয়ে গেছিলাম, তাই না? কিন্তু বুকারেস্ট যাইতে আমার কি, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফেগারেস, ফেগারেস থেকে বুকারেস্ট, তাহলে টোটাল কস্ট কত? এইটা কিন্তু ওই কস্ট না, এই কস্টটা মানে হচ্ছে এইটার সাথে যোগ করে যেটা পাইছি সেটা, যদিও এখানে এইটাই হবে, যাই হোক। তো আমি এভাবে হিসাব করবো, আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে ফেগারেস, ফেগারেস থেকে বুকারেস্ট, সিবিইউ, সিবিইউ থেকে ফেগারেস, ফেগারেস থেকে বুকারেস্ট, 140 আর 99, 239, 239 আর 211, 450। ঠিক আছে, এটা কিন্তু 450 হয়। আর পিটেস্টিকে তুমি যদি আবার করো, তাহলে পিটেস্টি থেকে বুকারেস্টে যাওয়ার পরে তোমার কস্ট কত হবে? আরাত থেকে সিবিইউ, সিবিইউ থেকে রিমনিকু থেকে পিটেস্টি, পিটেস্টি থেকে বুকারেস্ট, তাহলে আরাত থেকে সিবিইউ 140, সিবিইউ থেকে রিমনিকু 40, মানে হচ্ছে সরি 80, তার মানে হচ্ছে 220, 220 এর সাথে যোগ করলাম এই রিমিউনি থেকে গেছে কোথায়? পিটেস্টি,
97 যোগ করলা, তাহলে 220 এর সাথে 97 করলে 317, 317 এর সাথে 101 যোগ করো, তাহলে 418। তার মানে এই পদ দিয়ে তুমি যখন গেছিলা তখন তুমি পাইছিলা, গোল্ড নোট পাইছিলা, কিন্তু তার কস্ট ছিল 450। বাট এই পিটেস্টিকে যখন তুমি এক্সটেন্ড করছো তখন যেটা পাইছো সেটা হয়েছে তোমার 417। এখন এখানে কিন্তু আরো আছে, এই যে কই যে কি যেন বলে, এই এই টিমিসোয়ারা কই, এই টিমিসোয়ারা 447, যদি এটার ভ্যালু বড় এই জন্য এটাকে আমরা এক্সটেন্ড করি নাই, বাট এটাকে এক্সটেন্ড করে এখানে গেলেও কস্ট বেশি লাগতো। এটা এটা তো বড় ভ্যালু 447, 447 এর থেকে ছোট ভ্যালু ছিল, এই জন্য এটাকে আমরা এক্সটেন্ড করি নাই। ঠিক আছে, তো এখানে বুকারেস্ট পাওয়ার পরেও কিন্তু পিটিএসটিকে আমাদের এক্সটেন্ড করতে হয়েছে শুধুমাত্র কস্টের কারণে। ঠিক আছে, কারণ এখানে গেলে 450 লাগে। সো এটা হচ্ছে বিষয়টা, কি তুমি এক্সটেন্ড করবা কিনা। যেমন তুমি এখানে আসার পরে তুমি বুকারেস্ট পায়ে গেছো, তো তুমি ভাবলাম বুকারেস্ট তো আমি পায়ে গেছি আগের মতো গ্রিডির মতো, তাহলে আমার আর নতুন করে কোনোটা এক্সটেন্ড কেন করব। তো তখন হচ্ছে তুমি এই গ্রাফ থেকে এই কস্টটা হিসাব করবা। ঠিক আছে, যে বুকারেস্টটা যেভাবে পাইছো সেখানে কস্ট কত, আর তুমি অন্য পাতগুলা দেখবা, পাত কয়টা, এই একটা চলে গেল, এটা হচ্ছে এই পাতটা, এই বর্তমানে যেটা পাইছো সেটা। এবার যদি তুমি এইটা যাও, এইটা হিসাব করবা কত হয়, তারপরে করবা কি, যে এইটা হিসাব করবা, এইটা দিয়ে এখান দিয়ে হিসাব করলে দেখবো কত হয়। তো দেখবো তখন তুমি বুঝতে পারবা যে এই যেটা তুমি এখান দিয়ে পাইছো এটার থেকেও কম পাস্টে পাওয়া সম্ভব। তার মানে কি, তার মানে এখনো আমি গোল নোটটা পাই নাই। আলটিমেটলি আমার এর পরের যে ছোট ভ্যালু যেগুলো আছে, এই যে 417, 553, 600, এগুলোর মধ্যে যেটা কম কস্ট ওইটাকে আমার আবার এক্সটেন্ড করতে হবে। ঠিক আছে, তো এই একটা হচ্ছে, এটা মানে একটু কনফিউজিং। গ্রিডিতে যেটা ছিল, পার্থক্যটা একটু ভালো করে বুঝো, না তো ভুল করে ফেলবা। গ্রিডিতে যখন আমরা বুকারেস্ট পাইছি এটা অলরেডি আমাদের 0 হয়ে গেছিল। ঠিক আছে, কারণ এখানে আমরা এই ভ্যালুগুলো যোগ করি নাই, শুধু টেবিল থেকে ভ্যালু নিয়েছি। তার মানে এখানে আমাদের আর খোঁজার দরকার নাই যে এই পথ ছাড়া অন্য কোনো পাথে বুকারেস্টের কম কস্ট আছে কিনা, সেটা আমার হিসাব করার কোনো দরকার নেই, তাই না। এইটাতে তুমি যা পাও, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে যা পাও, এই যে টোটালটা যোগ করলে 450 হয়। সেই 450-এর থেকে কম আছে কিনা সেটা তোমার গ্রিডিতে দেখার দরকার নাই। বাট যখন তুমি এ স্টারে যাবা, এ স্টারে যাওয়ার পরে যখন তুমি এখানে বুকারেস্ট পেয়ে গেছো, তখন তুমি দেখবা যে তুমি এখান থেকে এখানে আসছো, এই কোন পথ দিয়ে আসছো, এই পথে কস্ট কত, আর এইটা ছাড়া অন্য যে পথগুলো আছে, এই আরাত থেকে বুকারেস্টে যাওয়ার অন্য যে পথগুলা, সেই পথগুলোর মধ্যে কম আছে কিনা, এইটার থেকে কম আছে কিনা যদি তুমি হিসাব করে দেখো, মানে এই কাজটা এক্সট্রা করতে হবে তোমার আলাদাভাবে আর কি। যদি হিসাব করে দেখো যে হ্যাঁ, এই এই এখান থেকে এখানে আসতে যে কস্ট তার থেকে অন্য কোনো একটা রাস্তায় কম কষ্ট আছে, তাহলে তুমি বুঝবা যে আসলে তুমি গোল নোট পাও নাই। এখন তুমি কি করবা, যেই নোটগুলা বাকি আছে সবার মধ্যে যেটা ছোট সেটাকে আবার এক্সট্যান্ড করবা, এভাবে এক্সট্যান্ড করতে করতে তারপরে দেখবা যে গোল নোটটা পাইছো। সো এই জিনিসটা একটু এক্সট্রা হিসাব করতে হয় গ্রাফ থেকে, যে কম আছে কিনা। ঠিক আছে, তো বুকারেস্ট পাইলেই কিন্তু এটাকে ফাইনাল পাথ ধরে ফেলবা না। ঠিক আছে, আরো একটু ক্রস চেক করে দেখবা যে এর থেকেও কম আছে কিনা। যেমন এটা হচ্ছে এর থেকেও কম, এই জন্য এইটাকে এক্সটেন্ড করছে, এই যে পিটেস্টিকে এক্সটেন্ড করে বুকারেস্ট পাইছে। এখন তুমি আরাত, সিবিইউ, এই রিমনিকু, পিটেস্টি, বুকারেস্ট আসতে তোমার যে কস্ট লাগে, এই টোটালটা তুমি ক্যালকুলেটরে যোগ করলে পাবা 418। এইটা ছাড়া বাকি যে কোনো পদ্ধতিতে তুমি বুকারেস্টে আসো না কেন, তোমার ভ্যালু 418 থেকে বেশি হবে। তার মানে এইটাই যেহেতু সব থেকে কম, তার মানে এইটাই আমার ফাইনাল নোট। এই এখন আর এই অন্য কোনোটাকে আমার এক্সটেন্ড করার কোনো দরকার নেই, কারণ এটা সব থেকে কম ছিল। আচ্ছা, এ স্টারে কারো প্রবলেম আছে থাকলে বলে ফেলতে পারো, নয়তো লাস্ট আরেকটা আমাদের বাকি আছে, সেটা হচ্ছে পাজেল, এবং এটা বলা যায় মোটামুটি ভালোই ইম্পর্টেন্ট, জানি না আসবে কিনা, বাট স্যার লাস্ট ক্লাসে পড়াইছিল তো, লাস্ট ক্লাসে তো মেবি পড়াইছে, তো ভালো করে পড়াই দরকার, এবং ওটাও সহজ আছে, জটিল না। ভাই তোমরা কি আছো নাকি, একটু সারা শব্দ দাও। আছি আছি আছি।